তাকে হ্যাঁ ভালোবাসা। আচ্ছা, মিহির স্যার আজকে সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীকে নাকি ভালোবাসা দিবে, দেখছেন? আমি কি স্যার আপনার নতুন বই বের হয়েছে নাকি 20 তারিখ, এগুলা ফ্রি দেন তাই না? এগুলো ফ্রি দেন। সে বলতেছে না আমি আজকে ভালোবাসা দিব। তাহলে যাই হোক, দেখি ভালোবাসা কারা কারা নিবেন একটু হাত জায়গা। এটা দরকার আছে তো, 30 তারিখ পরীক্ষা, ভালোবাসা, দোয়া, শ্রদ্ধা, এগুলো সাবজেক্ট নিতে হবে। স্যার আজকে কি চেয়ার এত সুন্দর হয়েছে? এখন তো পরষ্ট পাইছেন নাকি? আরে মানে আপনি স্পেস স্কেল দিতেছিল, ভাবতেছিলাম সেটা সুন্দর ছিল, বন্ধ করে দিল। না স্কেল আমরা কিছু করতাম না। না পেস, যাই হোক একটা নাম যেহেতু উঠছে তাই না, কিছু তো একটা হবে তাই না? হয় সরকারি চাকরি দিবে, বেতন বাড়াই দিবে, কিছু একটা হবে। যে নির্বাচিত সরকার ক্ষমতা যারাই আসুক, সরকারি চাকরি দিবে জন্য কিছু একটা করবে, এটা বাস্তব। টাকা বেতন দেয় যায়, কিন্তু ভালোবাসি, কষ্ট করি না, একটা দরকার আছে। এখন আমি দেখলাম যে একজন বিআরটিতে চাকরি করে আজকে 8 বছর চাকরি করছে, তার নাকি 20 কোটি টাকার মালিক হয়ে গেছে। চোর তো তাহলে সবাই। এখন শিক্ষা ক্যাডারে তো মাশাল্লাহ এখানে তো কোনো নাই, মাশাল্লাহ ভালোই সৎ উপায় উপার্জন করা যায়, ভালোভাবে জীবনযাপনও করা যায়। যাই হোক আরো একটু দরকার ছিল। যখন সৎ থাকবেন, আপনি যখন সৎ খাবেন, আপনার যেখানেই যেরকম আর কি, মানে আমার মনে হয় আর কি, আপনি তখন মাথা উঁচু করে বাঁচতে পারবেন, যেই যাই বলুক আর কি। মানে একটা জিনিস আপনি কিনবেন চুরি করে, ওটা মানুষকে দেখাতেও পারবেন না, ভয় লাভ লাগে আছে। যে কখন কে ধরে। তো এতে শান্তি নাই। শান্তি নাই। আবার যখন একটু অসুস্থ হবেন আপনি, ধরেন আমাকে মরলে মরছি, কি আর করার, তো নামাজ কালাম পড়ি যতটুকু পারি, আলহামদুলিল্লাহ, অন্য কোনো পাপটা করি না। এখন যারা ওইরকম আছে, ওরা তো একটু অসুস্থ হলে ভাবে আরে মরলে কি অবস্থা হবে, টাকা তো নিয়ে যেতে পারতেছি না, এই যে এত ইনকাম করছি। আর ওদের ব্র্যান্ডের রোগগুলো কিন্তু ওদেরই হয়। ব্র্যান্ডের যে তো রোগ আছে, এই রোগগুলা ঘুষখোরদেরই কিন্তু সমাজে হয়। যাই হোক, আমরা যারা এখানে আছি, আমাদের জব ডেসিনে কিন্তু এরকম কেউ নাই ভাই, যে এখানে কেউ যারা সবাই বেকার। ওই আপনার ওইরকম টাকা পয়সা যদি আসতো, তাহলে এইখানে আমরা ওই যে ক্লাস নিতে আসতাম কষ্ট করে, ওরে খাইছে দেখছেন। তার মানে তাহলে কি ওই কোনটা গাড়ি কোনটা হতো তাহলে? গাড়ি রেঞ্জ রোভার থেকে শুরু, মিনিমাম হতো, শুরু হতো রোলস রয়েস পর্যন্ত, যতটুকু নেওয়া যায় যা আছে আর কি। না, যারা আবার খায় তারা আবার এরকম নেয় না গাড়ি, ওরা নেয় কি কম টাকার গাড়ি নেয়, এবার বুঝতে না পারে, মানে অফিসে যখন যায় দেখবেন সিরা কাপড় টাপড় পরে যায়, কিন্তু ধরেন বাসা ঘরের মধ্যে এরকম ভালো গাড়ি আছে, নিয়ে যায় না, যায় ট্যাক্সিতে করে, সিএনজিতে, অটো রিক্সার যায়, মানুষ দেখায় যে আমি অসহায়। অসহায়। আচ্ছা দেখেন, আমাদের সামনে 30 তারিখ আমাদের বিশেষ পরীক্ষা, বহুল কাঙ্ক্ষিত এই 50তম বিশেষ পরীক্ষা। অনেক বলেছিলেন যে যেহেতু নির্বাচন সামনে, আমাদের মনে হয় পরীক্ষাটা হবে না। এই আশায় যারা পড়াশোনা করেন না, তারা চুপচাপ ঘুমিয়ে থাকেন। বিশেষ পরীক্ষা কম পড়াশোনা করে আসলে হয় না, এটা অনেক দিনের সাধনা লাগে। যাই হোক, আমাদের 50তম বিশেষ পরীক্ষা 30 তারিখ। এই 30 তারিখ আমাদের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটায় মোটামুটি জিকে যা যা লাগে, যেখানে যেখানে একটু ইম্পর্টেন্ট আছে, স্যার বিভিন্ন টপিক থেকে আলোচনা করবেন এবং আপনারা সম্পূর্ণ লিখে রাখবেন এবং অবশ্যই শেয়ার করে রাখবেন। আর সর্বোচ্চ শেয়ারকারী, স্যার একটু দেন না, সর্বোচ্চ শেয়ারকারী হাই ভোল্টেজ পাবেন, কিন্তু এটা হলো বিদ্যুতের ধারণ ক্ষমতা অনেক, প্রায় 2000 ভোল্টেজ। হ্যাঁ, 2000 কিন্তু 88 পেজের একটা বই, জুলাই 2024 থেকে এই পর্যন্ত আছে। এই যে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট যে ধরে নিয়ে গেছে, সবই তো আছে। এই শহীদ ওসমান হাদি, সবই তো আছে। বাহ, এই যে দেখেন, এই যে মাচাদো, উনিও তো আছে। হ্যাঁ, মাচাদো আছে। এই তো মানে সবাই তো আছে মাশাআল্লাহ। এই যে তারপরে ফিফা, এখানে তো ছবি আছে 6টা কপ সম্মেলন মাশাআল্লাহ। এই যে দেখেন, এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ আছে, সব আছে, যে নির্বাচন ত্রয়োদশ সব আছে। তা এই যে আসল কথা হলো যে ছোট হলো জিনিস ভালো, ঠিক আছে, হ্যাঁ ঝালমুড়ি। এখন যাই হোক, এটা সর্বোচ্চ শেয়ারকারী পাবেন, এই হাই ভোল্টেজ পুরো কারেন্ট। আর সর্বোচ্চ শেয়ারকারী হচ্ছে, হ্যাঁ, আর শেয়ারকারী পাবেন এই মিহিরজিকে ফাইনাল সাজেশন। এটা কিন্তু 20 তারিখে মার্কেটে আসছে, এটা হ্যাঁ একদম নতুন, এটা নতুন। এটা 50তম বিসিএস প্লাস হচ্ছে প্রধান চেহারা কিন্তু একদম পরিমণির মতোই দেখা যাচ্ছে, পুরো একদম ঝকঝকে। ইভেন আগেরটা আমাদের সাজেশন ছিল 160 পেজ, কাগজটাও তো সেই। এটা আমরা একদম দিয়েছি একটু 88 পেজ, মানে সরি 184 পেজের এই সাজেশন। এটা একবারে মানে এটা যে কোনো জায়গায় হাতে নিয়ে যায়, যে কোনো জায়গায় যেয়ে পড়তে পারে, তাই না? একটা দুদকের পরীক্ষা হয়েছে, তো পরীক্ষা আসছে একটা প্রশ্ন যে কপ সম্মেলনে কতটি দশ অংশগ্রহণ করছে। তো আমি অনেস্ট বলি, আমার এই বইটাতে তখন দেওয়া ছিল যে প্রায় 200টি, মানে 194টা দেশ আর 6টা অঞ্চল, এই প্রায় 200টির কথা লেখা ছিল। উনি আমাকে ইনবক্সে গালি দিছে, গালি দিছে যে আপনি কিসের ছাতার মাথার বই বানান, যে আসলে কমন দেখাতে পারেন। এখন
প্রশ্নগুলো এমন ভাবে হচ্ছে যে একটা প্রশ্ন আসছে যে কপের পুনরূপ কি, একটা প্রশ্ন আসছে পরবর্তী কপ কোথায় হবে, 2025-এ কপ কোথায় হয়েছে, কপের বিষয়বস্তু কি, কপের আয়োজক কে, এভাবে ঘুরাফিরা প্রশ্নগুলো আসতেছে। যার কারণে আমরা এগুলো করছি কি এবার একদম ডিপ দিছি যে না পড়বে স্টুডেন্টরা, যদি ওদের কমন দরকার, এখন প্রশ্নগুলো ঘুরে ফিরে আসতেছে। এবং আমি আজকে একটা জিনিস করতেছিলাম, ত্রয়োদশ সংশোধনী পড়াবো তো, কারণ সামনে নির্বাচন আপনার লাগবেই। তো ত্রয়োদশ সংশোধনী নিয়ে আমি একটু এআই সার্চ দিলাম, দেখি কারেন্ট অ্যাফেয়ার্সে দিছে যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট প্রার্থী হচ্ছে 1981 জন। আমি এআই সার্চ দিয়ে দেখি ওরা বলতেছে না, প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে 1973 জন। এখন দেখেন এই প্রশ্নটাই যদি পরীক্ষায় আসে, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে কতজন প্রার্থীকে, সবাই কারেন্ট অ্যাফেয়ার্স দেখে 1981 জন মাইরা দিবে, কিন্তু উত্তর নিয়ে নেবে কিন্তু 1973 জন। তো দেখেন আমি ওই যে ওরা যা দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে, এর বাইরেও আমি আরো অনেকগুলো তথ্য দেখলাম যে নতুন পেয়েছি। তো এই কারণে এইবারে এই বইটাতে আমি যেটা করেছি, নিউজ পেপার থেকে যেগুলো আছে সেগুলো তো নিয়েছি, ওই টপিকগুলো আলাদা করে এআই এ নিয়ে ধরেন এরকম সার্চ দিচ্ছি যে কি কি প্রশ্ন এই টপিকসের উপর আসতে পারে, আরো কি কি জানা দরকার, আমার নিজের যেগুলো বেসিক জানা আছে বেসিকগুলো সব ডিপ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি এই সাজেশনটা। ওকে, তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করে দিব। আমরা অনেক উঠে গেছি ইনশাআল্লাহ, স্যার এখন শুরু করে দিবেন। 300 উঠে গেছে স্যার, আপনি ধাক্কায় ধাক্কায় দিয়ে দেন, ধুমতারাকা শুরু করে দেন। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ফাইনালি আচ্ছা, এটা কিন্তু এটা সর্বোচ্চ শেয়ারকারী পাবে স্যার, সবার শেষে হ্যাঁ, ঘোষণা করবেন যে সবার সর্বোচ্চ শেষে শেয়ার কে করেছেন, যে জোবাইর ভাই আছে আমাদের, উনি নামটা লিখে রাখবেন, নামটা লিখে রাখবো, এটা ঠিক আছে। মির্জিকে ফাইনাল সাজেশনের জন্য তার শেয়ার, সেকেন্ড হচ্ছে আমাদের যারা মেনশন দিবে তারা পাবে এটা, সর্বোচ্চ মেনশনকারীকে আমাদের এই যে 8 পেজের সম্পূর্ণ সাম্প্রতিক বইটা, ওটা বেসিক ওটা সাম্প্রতিক বাংলাদেশ সব আছে। স্যার অস্ত্রটা লাগিয়ে নেন, আমার আবার ওই পাশে আর একটা ক্লাস চলে। তাহলে এটা হচ্ছে মেনশনকারীদের জন্য। ইনশাআল্লাহ আমরা টোটাল বিষয় নিয়ে কথা বলবো 50তম বিসিএস এর। ও রে ভাই, একটু লেখার জায়গাটা কোথায়? ও হ্যাঁ, এটা না, থ্যাংক ইউ। তাহলে আমরা 50তম বিসিএস প্রিলিমিনারির জন্য আমরা সাম্প্রতিক প্লাস আন্তর্জাতিক বাংলাদেশ সবকিছুই আপনাদের ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ, চেষ্টা করব সাথে থাকার জন্য। পঞ্চাশতম প্রিলি প্লাস প্রধান শিক্ষক প্লাস অন্যান্য সবগুলোতেই কাজে লাগার টাচ করার চেষ্টা করব। শেয়ার করবেন ইনশাল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু দেখবেন সবাই, আমি লাস্ট 1 মিনিট সময় নিব আপনাদের, প্লিজ আমাকে শুনতে পাচ্ছেন কিনা স্পষ্ট একটু জানাবেন কমেন্টে। আর প্রিয় ভাই বোনই বলি, স্যারটার এগুলো ভালো লাগে না, প্রিয় ভাই বোন আপনারা কে কোথায় থেকে ক্লাসটা করছেন একটু কমেন্টে জানাবেন, দেখলে ভালো লাগবে। আমি 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 এম এ মোত্তালিব মিহির, আমার বাড়ি হচ্ছে বগুড়া, চাকরি করি মানিকগঞ্জ, থাকি ঢাকাতে। পরিচিত জায়গা থাকলে ভালো লাগে, মানে ধরেন জীবনটা কয়দিনে, যে কয়দিন বাঁচি ভালোবাসা, মানুষের ভালোবাসা পেয়ে বাঁচলে, মানুষের সাথে বাঁচতে পারলে, মানুষের জন্য কিছু করে বাঁচতে পারলে ভালো লাগে। যেমন এই যে আমি আসতেছিলাম একটা ভাইয়ের সাথে দেখা, ভাইয়া আমার ব্যাংকের সামনের সপ্তাহ ভাইবা আছে, তো আমার একটা সপ্তাহে করে দেওয়া লাগবে, যদি আপনি এখানে ক্লাস শেষ করে একটু দিয়েন। আমি বললাম কোনো সমস্যা নাই, আমার 5টা মিনিট হয়তো সময় যাবে, বাট দিলাম একটা কাজ। এই কাজটা করে দিয়ে যে খালি ওর উপকার হলো তা না, নিজেরও কিন্তু একটা আত্মতৃপ্তি হয়। তো আপনারা একটু কমেন্ট করলে দেখা গেছে যে কে কোথায় থেকে ক্লাসগুলো করতেছেন, পরিচিত মানুষ পেলে অনেক ভালো লাগে, সত্যি অনেক ভালো লাগে। ওয়ার্ক প্লেস হোক, নিজের গ্রামের বাড়ি হোক, যে কোনো জায়গাতে দেখবেন আপনি বাইরের দেশে গেলেও এরকম ভালো লাগবে। একটু কমেন্ট করেন কে কোথা থেকে ক্লাস করতেছেন। ওকে, 50তম বিসিএস প্রিলিমিনারির জন্য আমরা প্লাস প্রধান শিক্ষক সহ 10 থেকে 20 গ্রেডে যা যা লাগবে এটা করতেছে। প্রথমে আমরা বলি ত্রয়োদশ জাতীয় সংসদ, এইটাতে আপনার খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে, আমরা জানার চেষ্টা করি এটা ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে। আগে আমরা জাতীয় সংসদ, বাংলাদেশের আইনসভা, বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, ইংরেজিতে এটাকে বলে হাউস অব দ্য নেশনস, হাউস অব দ্য নেশন, সরি নেশনস নয়, নেশন, হাউস অব দ্য নেশন। বাংলাদেশের জাতীয় সংসদ এটি 1 কক্ষ বিশিষ্ট,
এটি একক বিশিষ্ট সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত বাংলাদেশে এ পর্যন্ত সংসদ নির্বাচন হয়েছে মোট 12টি। এ পর্যন্ত আমি আবারও বলি, মোট সংসদ নির্বাচন হয়েছে কিন্তু 12টি। আর 13তম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি 2026 সাল। 12 ফেব্রুয়ারি 2026 সাল। এখন আসেন, দেশ স্বাধীনের পূর্বেও 2টা নির্বাচন হয়েছে এখানে সাধারণ। একটা 1937 সালে প্রথম প্রাদেশিক নির্বাচন, আর একটা হচ্ছে দেশ স্বাধীনের পূর্বে এখানে 3টা নির্বাচন হয়েছে। একটা হচ্ছে 1937 সালে নির্বাচন, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 1970 সালে সাধারণ নির্বাচন। তবে সেগুলো আলাদা। এগুলো ছাড়া জাতীয় নির্বাচন হয়েছে মোট 12টা। প্রথম জাতীয় নির্বাচন হয়েছে 1973 সালের 7 মার্চ। 1973 সালের 7 মার্চ প্রথম সংসদের মোট আসন ছিল 315টি। ঠিক আছে, 300টি হচ্ছে নির্বাচিত, 15টি আসন ছিল নারীদের জন্য সংরক্ষিত। এটাও পরীক্ষায় আসছিল, প্রথম সংসদে নারীদের জন্য কতটি আসন সংরক্ষিত ছিল? 15টি আসন সংরক্ষিত ছিল। ঠিক আছে, প্রথম সংসদে কিন্তু নারীদের জন্য মাত্র 15টি সংসদ আসন ছিল নারীদের জন্য, আর 300টি ছিল নির্বাচিত। এই টোটাল 315। এটা প্রথম সংসদ। এই প্রথম সংসদের যিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন তিনি হচ্ছে বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। তাহলে বিচারপতি মোহাম্মদ ইদ্রিস হচ্ছে প্রথম জাতীয় সংসদ প্রধান নির্বাচন কমিশনার। এখন এ পর্যন্ত সর্বশেষ নির্বাচন হয়েছে, তাহলে দ্বাদশ নির্বাচন হয়েছে। দ্বাদশ নির্বাচন হয়েছে কবে? 2024 সালে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই দ্বাদশ সংসদ নির্বাচনে মোট আসন ছিল ভাইয়া 300 প্লাস, সংরক্ষিত হচ্ছে 50। 300 প্লাস সংরক্ষিত 50। আগামী 2043 সাল পর্যন্ত সংবিধান যদি সংশোধন না করে তাহলে সংরক্ষিত নারী আসন 50টি থাকবে। অন্যদিকে আপনার নির্বাচিত আসন হচ্ছে 300টি। এই গেল দ্বাদশ সংসদ। তাহলে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে দ্বাদশ 2024-এ 300 প্লাস 50, 350। আর প্রথম সংসদে কতটি ছিল? প্রথম সংসদ হয়েছে 1973 সাল। এটা একটু জানা লাগবে। প্রথম রিলেটেড তথ্য বিসিএস প্রিলিমিনারিতে প্রতিবার একটা করে আসে। যেমন প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে? প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 1973। প্রথম আদমশুমারি হয়েছে 1974। প্রথম বাংলা একাডেমি পদক দেওয়া হয়েছে কবে? 1960। প্রথম স্বাধীনতা পদক দেওয়া হয়েছে কবে? 1977। প্রথম 21শে পদক দেওয়া হয়েছে কবে? 1976 সাল। তারপরে প্রথম জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট কবে হয়? 1977 সাল, 1978 সাল। প্রথম বাংলাদেশের গণভোট কবে হয়েছে? 1977 সাল। প্রথম বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসছে কবে? 1991। প্রথম সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার আসছে কবে? 1996। এইরকম প্রথম রিলেটেড তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা বারবার পরীক্ষায় প্রশ্ন আমাদের প্রিলিমিনারিতে 1 নম্বর থাকবে ইনশাল্লাহ, যে প্রথম রিলেটেড। ওকে, তাহলে 350টি আসনের প্রথম নির্বাচন আমাদের যেটা হয়েছিল 73 সাল, এখানে নির্বাচিত আসন ছিল 300, সংরক্ষিত আসন ছিল 15। অর্থাৎ 1973 সালে মোট নির্বাচিত আসন ছিল 300 প্লাস 15, 315টি মোট আসন। দ্বাদশ সংসদ নির্বাচন 2024 সালে হয়েছে। এখানে 300টি আসন ছিল, 50টি ছিল নারীদের জন্য সংরক্ষিত। এই যে নারীদের জন্য 50টি সংরক্ষিত, এটি আবার 15তম সংশোধনের মাধ্যমে করা হয়েছে। তাহলে সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে 50টি আসন করা হয়েছে? সেটি সংশোধনীর মাধ্যমে সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে নারী আসন করা হয়েছে 50টি। ওকে, এখন 350। এখন আসেন 12 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি ভাই? 12 ফেব্রুয়ারি 2026। ওরে 25-এর ঘান এখনো যায়নি। 2026, 12 ফেব্রুয়ারি 2026 13তম অথবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা এ সম্পর্কিত এবং গণভোট সম্পর্কিত এবং জুলাই সনদে নির্বাচন সম্পর্কিত কি কি আছে, এখান থেকে 1 থেকে 2 নম্বর ইনশাল্লাহ কমন থাকবে। আমি বলতেছি আপনার এই টপিকস থেকে মিস নাই, প্রশ্ন থাকবে। আমি ডিটেলস আপনাদের এই টপিকসগুলো আপনাদের জানানোর চেষ্টা করব।
12তম মানে 12 ফেব্রুয়ারি 2026 এটা হবে 13তম মানে 13তম অথবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা একটু দেখি আপনাদের। আমি কতটুকু হেল্প করতে পারি আপনাদের, ইনশাল্লাহ পাশে থাকবেন, লাইভটা শেয়ার করে রাখেন, অনেক উপকার হবে, অনেক অনেক উপকার হবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। ওকে, একটু ভাইয়া আমাদের একটু হেল্প করেন, বিশ্বাস করেন এই যে আমি আমার জীবনের গত 14 বছর বড় একটা অংশ মির্জিকে পেইজে কিন্তু টাইমটা ইনভেস্ট করি। এ দেখেন আমি হয়তো খুব ভালো মানুষ নই বা জানি মানুষের তো ভুল ত্রুটি থাকতেই পারে, বাট যতটুকু পারি একজন মানুষ চাইলে হেল্প করতে পারি, টাকা পয়সা ছাড়া। টাকা পয়সা দিয়ে করি খুব ক্লোজ যদি কেউ হয় তাই এরকম, কিন্তু টাকা পয়সা ছাড়া যেগুলো আমার সাধ্যের মধ্যে করা যায়, ধরেন আমার একটা কোনো ধরনের অনৈতিক নয় নৈতিক, হ্যাঁ, যেগুলো কাজ এইরকম হেল্প করতে একটা পরামর্শ চাইলে চেষ্টা করি। অনেকে বলে কি ফেসবুক মেসেঞ্জারে অনেক সময় বলে যে ভাই আমি বিসিএস প্রিপারেশন নিব, কি কি পড়বো বলে দেন। এরকম জায়গাতে হুট করে তার বলা যায় না, বিসিএস তো বিশাল বড় একটা সিলেবাস। তাও ধরেন আমি বিরক্তি নয়, তাও সন্তুষ্ট চিত্রে বলি ভাই আপনি কোন ইয়ারে পড়েন, এটা এটা করতে পারেন, চেষ্টা করি। আমাদেরকে একটু হেল্প করেন, আমি আপনাদের হেল্প করতেছি, আপনি আমাকে হেল্প করেন, তাহলে দেখবেন এভাবে কোঅপারেশনের মাধ্যমে জিনিসটা অনেক সুন্দর হয়। লাইভটা একটু শেয়ার করে দেন, একটু মেনশন দিলে আপনার মাধ্যমে যদি 10টা মানুষ শিখতে পারে, এটাও তো আপনার জন্য একটা রহমত, একটা বরকত, আপনার জন্য একটা কল্যাণকর, তাই না? শেয়ার করলেন, একটু কিছু মানুষকে মেনশন দিলেন, অথবা এই যে জিনিসগুলো আলোচনা করতেছি এত দ্রুত আপনি লিখতে পারবেন না, শুনলেই লাভ আছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস অনেক বিস্তৃত আলোচনা শুনলে ধরেন আপনি লাভ আছে। এপিজে আব্দুল কালামের একটা কথা বলি, উনি একটা কথা বলতেন যে একটা ভালো বই 100টা বন্ধুর থেকে গুরুত্বপূর্ণ, বাট একজন ভালো বন্ধু বা একটা ইনফরমেটিভ বন্ধু 100টা লাইব্রেরি থেকে গুরুত্বপূর্ণ। আপনার একদম সাধারণ জ্ঞানের দুনিয়ার সব আলোচনা করে দেবো, তো শেয়ার করে রাখেন, একটু কষ্ট করেন, একটু আপনার জন্যই আপনি রেখে দেন, পরবর্তী শিখতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ঠিক আছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা তফসিল ঘোষণা হয়েছিল কবে ভাই? 11 ডিসেম্বর মনে হয় না, 2025 তফসিল ঘোষণা। তারপরে হচ্ছে এই যে এগুলো একটু মনে হয় দরকার, যে কি যেন প্রতীক বরাদ্দ, অনেক কিছু আছে দেওয়া বরাদ্দ। 21 জানুয়ারি 2026 প্রতীক বরাদ্দ দিছে। নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে, 22 জানুয়ারি 2026 নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে। ভোট গ্রহণ সম্ভবত বলেই দিছি 12 ফেব্রুয়ারি 2026। দেখেন অনেকগুলো কথা বলছি। তফসিল ঘোষণা করা হয়েছে 11 ডিসেম্বর 2025। প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে 21 জানুয়ারি 2026। নির্বাচনের প্রচারণা শুরু 22 জানুয়ারি 2026। ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি 2026। ইনশাল্লাহ মানে এবার একটু বেশি এক্সাইটেড এই কারণে, হয়তোবা ফার্স্ট টাইম, এই এতদিন তো নির্বাচনে ভোটই দিতে পারি নাই কখনো, তো ফার্স্ট টাইম হচ্ছে প্রিজাইডিং অফিসার হিসাবে হয়তোবা দায়িত্ব পালন করতে পারি রাষ্ট্রের। ইটস এ পার্ট অফ, কারণ ফার্স্ট ক্লাস অফিসারদেরকে ইউজুয়ালি মানে নির্বাচনে একটা প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব দেওয়া হয়। তো আমাদের এখনো মানিকগঞ্জে হয়নি, এটা মনে হয় আছে। যদি সুযোগ পাই রাষ্ট্রের এই দায়িত্ব পালন করতে, অবশ্যই ভালো লাগবে অনেক। না পাইলে তখন ভোট দিব আর কি, এবার ভোট দিব আর কি, আশা করি ভোট দেওয়া যাবে। তাহলে ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি 2026। ওকে, ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি 2026। এখন আসেন এগুলো মিশিয়ে দিচ্ছি। সমস্যা নাই। এরপরে আসেন যে
মোট সংসদ মানে আসন 300+50টি। এই যে মোট সংসদ আসন বর্তমানে 300+50টি, বাট ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে 298টি আসনে। এইটা অনেকেই ভুল করতো আসলে, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে, অনেকেই এটা ভুল করতো। 298টি আসনে নির্বাচন হবে। মনে রাখবেন, পাবনা 1 ও পাবনা 2, পাবনা 1 এবং পাবনা 2 আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচন 12 তারিখ হবে না, পরবর্তী হবে আর কি, 12 তারিখ হবে না। হ্যাঁ, তাহলে 12 তারিখে ত্রয়োদশ সংসদ নির্বাচনে 12 তারিখে কতটি আসনে নির্বাচন হবে, তা হচ্ছে 298টি আসনে। 2টি আসনে হবে না, সেগুলো কি একটু কমেন্ট করেন, পাবনা 1 এবং পাবনা 2। এখন প্রশ্ন অনেকে করে যে কেন হবে না সংসদ নির্বাচন, কেন হবে না ত্রয়োদশ সংসদ নির্বাচনে, কেন হবে না? মূল কারণ হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই 2টি আসনের প্রার্থিতার মনে হয় সংকট আছে, অথবা যারা প্রার্থী আছেন এনাদের ওই যে নমিনেশন আটকে গেছে, বা কি বলে এটাকে, যে হাইকোর্টে চলমান, অথবা অনেক ওখানে 2টা কারণ বলছে, যে প্রার্থী সংকটের কারণেই মনে হয় এটা এই আসনে 2টার আপাতত বন্ধ আছে, মানে 12 ফেব্রুয়ারি হবে না, পরবর্তী হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, 298টি আসন। এবার আসেন মোট প্রার্থী, মানে মোট প্রার্থী যিনি নির্বাচন করবেন, এই হাতে মোট প্রার্থী নির্বাচন করবেন 1967 থেকে 1981 জনের মধ্যে, এরই মধ্যে বলছে। হ্যাঁ, নির্বাচন কমিশনই বলছে 1967 থেকে 1981 জনের মতো এই প্রার্থিতা, এখানে প্রার্থিতা আছে। তবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এই নির্বাচনে, খুব ইম্পর্টেন্ট, 1973 জনকে। 1973 জন হচ্ছে প্রতীক বরাদ্দ পেয়েছেন। 1973 জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। 1973 জন হচ্ছে প্রতীক বরাদ্দ পেয়েছেন। ওকে, একটা জিনিস আমার মনে হয় এখানে আরেকটু লাগবে, সেটা হলো প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে 1973 জনকে। তৃতীয় লিঙ্গের ভোটার, এটা পরীক্ষাতে আসছে 1234 জন, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আবার দিয়ে দিছে দেখলাম 1220 জন মেবি। কিন্তু আমি ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় পত্রিকায় এগুলোতে আমি দেখছি যে 1234 জন, এবং গত শুক্রবারে মনে হয় পরীক্ষা এটা আসছিল যে তৃতীয় লিঙ্গের ভোটার কত, সেটা হচ্ছে 1234 জন। আর কারেন্ট অ্যাফেয়ার্সে দেখলাম যে এরা দিয়ে রাখছে 1220 জন। আমি এটা কেন বলতেছি, কারণ অনেকে আছেন, এই যে আমাদের যে সাম্প্রতিক হাই ভোল্টেজ বইটা আছেন, এটা ধরেন 20-25 হাজার 30 হাজার প্রতি মাসে বিক্রি হয়, কিন্তু বাংলাদেশে প্রার্থী তো লাখ লাখ। এখন এত বড় জনসংখ্যা, সবাই তো আর এই বই পড়ে না, তাহলে এটা পড়ে না, এখন ওইগুলো বই বেশি পড়ে, তো ওরা কি করে, ওই রিফারেন্স টেনে ওটাকে একটা অথেন্টিক সোর্স মনে করে যে এরকম। তো যার কারণে আমি 2টাই বললাম, আপনি 2টাই দেখেন একটু। তৃতীয় লিঙ্গের প্রার্থী হচ্ছে এতজন। ওকে, আমরা পরে উপরের দিকে একটু দেখেন, আসন ভিত্তিক ভোটার হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে গাজীপুর 2, বেশি ভোটার। আসন ভিত্তিক কম ভোটার, আসন ভিত্তিক সবচেয়ে কম ভোটার হচ্ছে ঝিনাইদহ 1। এগুলো আমি জানি না, এগুলো একটু পড়ে নিতে হবে আপনার, তারপরে একটু বলে দিলাম। ঢাকায় সংসদ আসন আছে 20টি,
বেসিক থেকে প্রশ্ন আসতে পারে। ঢাকায় সংসদ আসন আছে 20টি, মানে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। ঢাকায় সংসদ আসন আছে সবচেয়ে বেশি। সবচেয়ে কম আসন আছে, কম আসন আছে 3টি জেলায়। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। সংসদের সবচেয়ে কম আসন আছে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। ওকে, এবার আসেন মোট নিবন্ধিত রাজনৈতিক দল এখন 64টি। বর্তমানে নিবন্ধন আছে 60টি দলের। 3টি দল বাতিল ও 1টি স্থগিত। তাহলে আমি একটু ক্লিয়ার করি। এ পর্যন্ত বাংলাদেশে প্রথম নিবন্ধন শুরু হয়, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন শুরু হয় 2008 সালে। বাংলাদেশের প্রথম রাজনৈতিক দলগুলোর নিবন্ধন শুরু হয়েছে কবে? 2008 সালে। তো 2008 সালে নিবন্ধন শুরু হলে এ পর্যন্ত 64টা দল নিবন্ধন পায়। হ্যাঁ, 64টা দল নিবন্ধন পায়। তার মধ্যে 3টি দলের নিবন্ধন এখন বাতিল এবং 1টি স্থগিত। তাহলে বাদ দিলে থাকলো হয়তো 60টি। তাহলে 60টি থাকলো হচ্ছে দল। যদিও বা নির্বাচন ওয়েবসাইটে দুদিন আগেও, আমি কয়েকদিন আগেও দেখলাম যে 59 দেখায়, 63, তাতে 4 বাদ দিলে 59। এখন 60টা, মানে পত্রিকার মাধ্যমে আসছে 60 নিবন্ধিত রাজনৈতিক দল এখন 60। 2008 সালে প্রথম রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়। প্রথম রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়। তাহলে ত্রয়োদশ সংসদে অংশ গ্রহণকারী দল হবে 51টি। 51টি। ত্রয়োদশ জাতীয় সংসদে অংশগ্রহণকারী দল কয়টি হবে? 51টি। ত্রয়োদশ জাতীয় সংসদে অংশগ্রহণকারী দল থাকবে 51টি। তাহলে প্রথম রাজনৈতিক দলগুলোর নিবন্ধন হয় 2008 সালে এবং সর্বশেষ এ পর্যন্ত নিবন্ধন পেয়েছে 64টি দল। তার মধ্যে 3টি বাতিল, 1টি স্থগিত, এবং বর্তমানে তাহলে নিবন্ধন আছে 60টি দলের। তার মধ্যে ত্রয়োদশ সংসদে অংশগ্রহণ করবে 51টি রাজনৈতিক দল। 51টি রাজনৈতিক দল, খুবই ইম্পর্টেন্ট, 51টি রাজনৈতিক দল। ওকে, এবার আসেন আমরা আপনার আরো একটু পড়াবো। ইরেজারদের মুছলে অল্প অল্প করে যায় আর কি। এটাতে মুছলে অনেক, আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবো। এই ইরেজারটা নিলে যে অল্প যায়, বুঝছেন, মানে অল্প অল্প করে যায়, যতটুকু লাগবে। এতক্ষণ সময় নেই আমার হাতে, এই জন্য এটা টান দিলেই মুছে। এটা এমন একটা বোর্ড, তো অনেক বছর ধরে ক্লাস নেই। আচ্ছা, এই রাজনৈতিক দলগুলোর মোটামুটি আমরা একটা আইডিয়া দিলাম, এবং নির্বাচন আমি মোটামুটি যেগুলো বলছি যে নির্বাচন কমিশন নিয়ে একটু বলি। নির্বাচন কমিশন, তারপর আমরা গণভোটে যাচ্ছি। নির্বাচন কমিশন নিয়ে একটু বলি। গঠন 1972 সালে। এখানে একটা বিষয় এবার পরীক্ষা একটু আসবে, এটাও আপনাদের একটু শেয়ার করা দরকার। দাঁড়ান, একটু পরে যাচ্ছি। নির্বাচন কমিশন হচ্ছে গঠন 1972 সালে। অবস্থান আগারগাঁও, ঢাকা। ধরন
সাংবিধানিক প্রতিষ্ঠান, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। গঠন সংবিধানের সংবিধানের 118 নং অনুচ্ছেদ অনুযায়ী এটি সংবিধানের 7ম ভাগের বিষয়বস্তু। সপ্তম ভাগের বিষয়বস্তু। সংবিধানের কত ভাগের বিষয়বস্তু নির্বাচন কমিশন? 7ম। গঠন একজন প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক 4জন কমিশনার নিয়ে। তাহলে নির্বাচন কমিশনের প্রধান থাকেন একজন, ঠিক আছে, একজন, তার অধীনে আরো 4জন থাকবেন। টোটাল তাহলে কয়জন হলো? 5জন। বাট আপনার এটাই বিষয় যে প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক 4জন নির্বাচন কমিশনার নিয়েই নির্বাচন কমিশন গঠিত। বর্তমান নির্বাচন কমিশনার হচ্ছে এএমএম নাসির উদ্দিন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এএমএম নাসির উদ্দিন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে এএমএম নাসির উদ্দিন। এএমএম নাসির উদ্দিন। যিনি 14তম নির্বাচন কমিশনার। ওকে, এএমএম নাসির উদ্দিন, যিনি 14তম নির্বাচন কমিশনার। ওকে, 14তম নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দেখেন তো একটু বুঝেছেন কিনা যে আমাদের একটু দরকার। নির্বাচন কমিশন এটা গঠন 72 সালে, আগারগাতে অবস্থিত, ঠিক আছে, এএমএম নাসির উদ্দিন। ওকে, এবার আসেন, আচ্ছা একবারে মিশা দেওয়া যায় কোনটাই বলেন দেখি? হ্যাঁ, ফ্লাশ দিয়ে এটা। আচ্ছা, হ্যাঁ, এবার আসেন পোস্টাল ভোট, খুব ইম্পর্টেন্ট। পোস্টাল ভোটটা আপনার পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আমি যদি বলি পোস্টাল ভোট খুব ইম্পর্টেন্ট, পোস্টাল ভোটটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই, এটা একবার চলে যাবে। হ্যাঁ দেখলাম, এটা মনে নাই, অনেকদিন হয়ে গেল। পোস্টাল ভোট, পোস্টাল ভোট বিডি, পোস্টাল ভোট বিডি অ্যাপস চালু হয় 18 নভেম্বর 2025। পোস্টাল ভোট দিতে পারবেন 4 ধরনের প্রার্থী, 4 ধরনের ভোটার। পোস্টাল ভোট দিতে পারবেন কয় ধরনের ভোটার? 4 ধরনের ভোটার। এরা কারা? নাম্বার 1, এক প্রবাসী। এখানে আবার আন্তর্জাতিক অনেকগুলো প্রশ্ন চলে আসে। প্রবাসী বা ইমিগ্রেন্ট, বাংলাদেশের বাহিরে যারা বাংলাদেশি নাগরিক অবস্থান করে এরাই তো প্রবাসী। বাংলাদেশ সবচেয়ে বেশি শ্রমিক নিয়োজিত আছে কোন দেশে? সৌদি আরব, মনে রাখবেন। মোট জনশক্তির মেবি প্রায় 44%-এর মতো প্রবাসী আছে হচ্ছে সৌদি আরবে। আমাদের যে টোটাল
তাহলে এই যে প্রবাসী সৌদি আরবে আছে সবচেয়ে বেশি শ্রমিক, তাহলে আমরা সবচেয়ে বেশি শ্রমিক রপ্তানি করি সৌদি আরব, আমাদের সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিক অবস্থান করে সৌদি আরব, আমরা সবচেয়ে বেশি অভিবাসী হয় সৌদি আরব, যেটাই বলেন না কেন নারী শ্রমিক সবচেয়ে বেশি পাঠায় সৌদি আরব। হ্যাঁ, আর এই প্রবাসীরা প্রেরণের দিক দিয়ে অভিবাসী হওয়ার দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে ষষ্ঠ, অভিবাসী হওয়ার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশ কত বলেন ষষ্ঠ, আর প্রবাসী আয় বা রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশ হচ্ছে অষ্টম। তাহলে এই প্রবাসীরা যা পাঠায় এটাকে বলে রেমিটেন্স, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। প্রশ্ন পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে যে বাংলাদেশের শ্রমিক সবচেয়ে বেশি নিয়োজিত আছে কোন দেশে, মিডল ইস্টের সৌদি আরব, আর বাংলাদেশে প্রবাসীরা সবচেয়ে বেশি এই যে বাংলাদেশে প্রবাসী আয় রেমিটেন্স পাঠায় সবচেয়ে বেশি কোন দেশ থেকে, ইউএসএ থেকে বর্তমান পাঠায় 2025-26, ঠিক আছে। তাহলে 2025-26 অর্থ বছর অনুযায়ী বা এই যে বাজেটেই বলা হয়েছে বাংলাদেশ সবচেয়ে বেশি লাস্ট বছর 24-25 লাস্ট বছর বা সবচেয়ে বেশি প্রবাসী আয় আসছে যুক্তরাষ্ট্র থেকে, এটা মনে রাখবেন, যুক্তরাষ্ট্র থেকে আসছে সবচেয়ে বেশি। এই যে রিসেন্ট আমাদের এক বছরের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমাদের সবচেয়ে বেশি প্রবাসী আয় আসছে যুক্তরাষ্ট্র থেকে। আমরা সবচেয়ে বেশি শ্রমিক পাঠাই কোথায়, সৌদিতে। নারী শ্রমিক সবচেয়ে বেশি কোথায় পাঠাই, সৌদি আরবে। খুবই ইম্পর্টেন্ট। আমরা এর সাথে আপনাদের আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে শান্তিরক্ষী মিশন পরবর্তী, এটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, এখান থেকেও একটা প্রশ্ন আসবে। হ্যাঁ, তাহলে সবচেয়ে বেশি শ্রমিক প্রবাসী আয় পাঠায় হচ্ছে এই জন্য। তাহলে এই যে 1 নাম্বার যারা প্রবাসী তারা কি করবে, পোস্টাল ভোট দিবেন, প্রবাসীরা দিবেন পোস্টাল ভোট। হ্যাঁ, প্রবাসীরা দিবেন হচ্ছে পোস্টাল ভোট। 2 নাম্বার দিবে কারা, সরকারি কর্মকর্তা কর্মচারী। সরকারি কর্মকর্তা কর্মচারী অনেকে আছেন বিশেষ ভোটের দিনেও বিশেষ বিভিন্ন দায়িত্বে থাকতে হয় তারে। ভোটের দায়িত্বে এমন না, ভোটের বাইরেও বিভিন্ন জায়গায় অনেকে দায়িত্ব পালন করতে পারেন, ভোট কেন্দ্রের বাইরেও অবস্থান করে। ধরেন একটা পুলিশ বাহিনী, সে রাস্তায় নিরাপত্তার জন্য করতে পারেন, থাকতেই পারেন, দায়িত্ব পালন করতে পারেন। রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকরা, এরকম সরকারি অনেক কর্মকর্তা কর্মচারী আছে যারা ভোট কেন্দ্রের বাইরেও অবস্থান করে, ভোটের বাইরে অবস্থান করেও তারা কি করতে পারেন, দায়িত্ব পালন করতে পারেন। এমন সরকারি কর্মকর্তা কর্মচারীরাও পোস্টাল ভোট দিবেন। ঠিক আছে। 3 নাম্বার নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারী, দায়িত্ব পালনকারী, নির্বাচনের দায়িত্ব পালনকারী, যারাই নির্বাচনের সাথে যুক্ত আছে, যারাই নির্বাচনের দায়িত্ব পালন করবেন, তারা তো আর নিজে ভোট নিবেন, নেওয়ার সাথে যুক্ত, ভোট তো দিতে পারবেন না। কারণ আমি নিজেই ধরেন যদি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করি, তো আমি মানিকগঞ্জে আমি প্রিজাইডিং একটা সেন্টারের হচ্ছে আমি প্রিজাইডিং অফিসার। এখন আমি কিভাবে নির্বাচনের দায়িত্ব যে আমি পালন করতেছি, তাহলে আমি কিভাবে গিয়ে আমার এলাকায় বগুড়াতে ভোট দিব, আমার পক্ষে তো সম্ভব না। সেক্ষেত্রে আমি পোস্টাল ভোট দিয়ে রাখতে পারবো। ঠিক আছে। এরপরে হচ্ছে 4 নাম্বার কারারক্ষী বা কারাবন্দী যারা আছে তারা। এই 4 শ্রেণীর মানুষ পোস্টাল ভোট দিতে পারবেন, পোস্টাল ভোট দিতে পারবেন। তাহলে কয় শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর মানুষ, প্রবাসী, সরকারি চাকরিজীবী, নির্বাচনের কাজে দায়িত্ব পালনকারী এবং কারাবন্দী বা কারারক্ষী যারা আছেন, কারাবন্দী, এই যে এরা হচ্ছে পোস্টাল ভোট দিতে পারবেন। বাংলাদেশ সরকার পোস্টাল ভোটের জন্য একটা অ্যাপস চালু করেছিল, পোস্টাল ভোট বিডি অ্যাপস চালু হয়। এটি চালু করেছিল 18 নভেম্বর 2025। ওকে, এই যে গুরুত্বপূর্ণ একটা জিনিস গেল পোস্টাল ভোট। এবার আসবো আমরা গণভোটে। না, টাকা তোলার দায়িত্ব কেন দিবে? ঠিক আছে, ওকে। এরপর আসেন, গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা আমাদের বাকি আছে। এটুকু হয়েছে কিনা, একটু বুঝেছেন কিনা, সবাই একটু কমেন্ট করেন, একটু অ্যাক্টিভ হন প্লিজ। আপনি যে পড়াগুলো আলোচনা করা হয়েছে বুঝছেন কিনা, যে এগুলো পারতেছেন কিনা। আমরা বেসিক অনেক কিছু আপনাদের দ্রুত আলোচনা করে দিব। আচ্ছা, একটা জিনিস এখানে আছে, এরপরে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গণভোট। গণভোট এটাকে ইংরেজিতে বলে
রিফারেন্ডাম আর ই রিফারেন্ডিয়াম গণভোট রেফারেন্ডাম বিশ্বের প্রথম গণভোট হয় এটা ফ্রান্সে। প্রথম গণভোট হয় ফ্রান্সে 1793 সালে। প্রথম বা আনুষ্ঠানিক গণভোট হয় সুইজারল্যান্ড। আনুষ্ঠানিক গণভোট হয় সুইজারল্যান্ড 1848। গণভোট হয় প্রথম ফ্রান্সে, আনুষ্ঠানিক গণভোট হচ্ছে সুইজারল্যান্ড 1848। নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে, এটাও আসে অনেক সময়, নিউজিল্যান্ড 1793। নারীরা প্রথম ভোটাধিকার লাভ করছে নিউজিল্যান্ড 1793। বাংলাদেশে মোট গণভোট হয় 3 বার। প্রথম 1977 সালে 30 মে 1977, ঠিক আছে। এটা সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ওই সময় নির্বাচন হয়, ওনার এটাকে হা না ভোট হয়েছিল 77-এ। জিয়াউর রহমানের সময় ওনার শাসনের বৈধতার জন্য এটা হা না ভোট হয়েছিল। আচ্ছা, এরপরে 1985 সালে হয়েছিল এরশাদের সময়। এই দুইটা ছিল প্রশাসনিক। এরশাদ ওনার ক্ষমতার বৈধতার জন্য এটা করেছিলেন প্রশাসনিক। আর তৃতীয়টা হয়েছে 1991 সালে। এটা হচ্ছে 12তম, মানে এটাকে বলে দ্বাদশ সংসদের বৈধতার জন্য। দ্বাদশ সংসদ বৈধতার জন্য হয়েছে। এটা ছিল সাংবিধানিক, কারণ আমরা জানি দ্বাদশ সংবিধান সংশোধনী হয়েছে সাংবিধানিক ভাবেই, কিন্তু না, সংবিধানের দ্বাদশ সংশোধনী হয়েছে, এটা ছিল সাংবিধানিক। তাহলে বাংলাদেশে গণভোট হয়েছে পর্যন্ত 3টি। প্রথমটা হয়েছে 77, দ্বিতীয়টা হয়েছে 85। আর এই দুইটা নির্বাচন, এই দুইটা ছিল প্রশাসনিক, একটা জিয়াউর রহমান আর একটা হচ্ছে এরশাদ। আর তৃতীয়টি হয়েছে 1991 সালে দ্বাদশ সংশোধনের সময়, এটা সাংবিধানিক। চতুর্থটি হবে 12 ফেব্রুয়ারি 2026। তাহলে চতুর্থ গণভোট হবে 12 ফেব্রুয়ারি 2026। 12 ফেব্রুয়ারি 2026। এইটার ব্যালটের রং থাকবে কিউট একটা রং, মেয়েদের রং, নাম কি বলেন তো? গোলাপি, পিঙ্ক কালার, পিঙ্ক বা গোলাপি। ব্যালট হবে পিঙ্ক বা গোলাপি। এখানে হ্যাঁ আর না ভোট থাকবে, ঠিক আছে। হ্যাঁ ভোটে দিবেন মানে কি কি, অর্থাৎ জুলাই বিপ্লবের সাথে ধরেন আপনার যেগুলো সংস্কার ছিল, জুলাই জাতীয় সনদের যে সংস্কারগুলো ছিল, যে সংসদে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, অর্থাৎ 10 বছর সর্বোচ্চ মেয়াদ। সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করা হতে পারে। সেখানে নারী আসন, নিম্নকক্ষে নারী আসন রাখা হবে 100, ঠিক আছে। এরপরে এই যে ওসমান হাদি তার বিচার নিশ্চিত করবে, এরকম অসংখ্য যেগুলো পজিটিভ জিনিস। ভারতের আধিপত্যবাদের বিপক্ষে আপনি মানে আধিপত্যবাদের বিপক্ষে লড়াই করবেন, বাংলাদেশকে মানে বাংলাদেশের কি বলে সার্বভৌমত্ব বজায় থাকবে, এই পজিটিভ জিনিসগুলোর জন্য হ্যাঁ। আর নেগেটিভ জিনিস তো বুঝতেইছেন, না ভোট। তাহলে আপনারা ভোট দিলে অবশ্যই হ্যাঁ ভোট দিবেন দেশের পক্ষে, ঠিক আছে না, পজিটিভ জিনিসগুলোর পক্ষে। এবং এই হ্যাঁ ভোট বা না ভোট, আবার একটা প্রশ্ন আসে, না ভোট প্রথম চালু হয়েছে 2008 সালে। না ভোট প্রথম চালু হয়েছে কবে? বাংলাদেশে 2008 সালে। তাহলে এই যে চতুর্থ জাতীয় সংসদে গণভোট হবে 12 ফেব্রুয়ারি 2026, ঠিক আছে। ব্যালটের মূলত জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা কালার, এটা হবে গোলাপি, ঠিক আছে।
তাহলে এই গেল সংসদে গণভোট। গণভোটের পরে আসেন একটু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট, জানেন আপনারা। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রথমে চালু হয় কিন্তু 1990, ঠিক আছে। প্রথম নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয় 1991 সাল। 1991, এটা ছিল পঞ্চম সংসদ। কত সংসদ বলেন তো? পঞ্চম সংসদ। তাহলে বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মাধ্যমে নির্বাচন হয় 1991, এটা ছিল পঞ্চম সংসদ। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা, এটি সংবিধানের 58 খ ঘতে আছে, ক গ ঘতে আছে না, এই অনুচ্ছেদগুলোতে এটা আছে। আচ্ছা, প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান ছিলেন হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন। তাহলে বিচারপতি শাহাবুদ্দিন উনি ক্ষমতায় থাকবেন কি থাকবেন না, উনি এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের এই দায়িত্বে থাকবেন কি থাকবেন না, এই বিষয়গুলোই কিন্তু গণভোট ছিল 91। হ্যাঁ, শাহাবুদ্দিন সাংবিধানিক ভাবে তত্ত্বাবধায়ক সরকার চালু হয় 1996 সালে। ষষ্ঠ সংসদ, এটা ষষ্ঠ সংসদে চালু করেছিলেন বেগম খালেদা জিয়া। ঠিক আছে, তাহলে দেখেন একটু মনোযোগ দিয়ে শোনেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু 1990। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হচ্ছে 1991। এটি ছিল সংসদের কততম সংশোধন? সংসদ ছিল পঞ্চম। ঠিক আছে, 58 নম্বর অনুচ্ছেদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলা আছে। 58 ক খ গ এগুলোতে আছে, খ গ ঘ এগুলোতে বলা আছে। প্রথম প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন। সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় 1996 সাল। এটি ছিল ষষ্ঠ সংসদ। বেগম খালেদা জিয়া সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন। আচ্ছা, এরপরে ওনার সময় চালু হয়। এরপরে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান ছিলেন যিনি, তার নাম হচ্ছে বিচারপতি হাবিবুর রহমান। ঠিক আছে, সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন হচ্ছে বিচারপতি হাবিবুর রহমান। তাহলে বাংলাদেশের যদি বলে এটা ছিল অসাংবিধানিক, হ্যাঁ, সাংবিধানিক ছিল না আর কি, যেটার কথা অসাংবিধানিক মানে সাংবিধানিক ছিল না 1991 সালে, আর সাংবিধানিকভাবে হয়েছে 1996 সালে। প্রথম অসাংবিধানিক বা সংবিধান ছাড়া সেটার হচ্ছে প্রধান ছিল বিচারপতি শাহাবুদ্দিন, আর সাংবিধানিকভাবে প্রথম ছিল হচ্ছে বিচারপতি হাবিবুর রহমান। এখন আসেন আরো ইম্পর্টেন্ট জিনিস আছে আমাদের এগুলো ছাড়াও। ওকে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয় 2011 সালে। তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় 2011 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়েছে কবে? 2011 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে কবে? 2011 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, তারপরে আমাদের জুলাই বিপ্লব যখন হলো, জুলাই বিপ্লবের পরিপ্রেক্ষিতে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহাল, তত্ত্বাবধায়ক, এখানে একটা মিস করেছি আমি, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল।
আর চালু হইছে 13তম সংশোধনীর মাধ্যমে। মনে রাখবেন 13তম সংশোধনী, ষষ্ঠ সংসদ, হ্যাঁ 13তম সংশোধনীর মাধ্যমে চালু হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়, বাতিল হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্ট 17 ডিসেম্বর 2024। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্ট 17 ডিসেম্বর 2024। 17 ডিসেম্বর 2024। পুনর্বহালের মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য হাইকোর্ট হচ্ছে তার বিধান করে কবে? 17 ডিসেম্বর 2024। আর আরেকটা জিনিস, এটা হলো পুনর্বহালের জন্য হাইকোর্ট রায় দেয়, হ্যাঁ রায় দেয়, এবং পঞ্চদশ মানে 15তম সংশোধনী আংশিক বাতিল করে। সংশোধনী আংশিক বাতিল করে, রায় দিয়ে আংশিক বাতিল করে, হ্যাঁ প্রবর্তন করার জন্য, মানে পুনর্বহাল না, এটা পুনর্বহালের জন্য হাইকোর্ট রায় দেয় আর কি 17 ডিসেম্বর 2024। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, এই পুনর্বহাল হয় 20 নভেম্বর 2025। আমি আবার বলতেছি, এটা একটু আপনাদের মনে হয় একটু খটকা লাগছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে চালু হয়েছে 1996 সালে সংবিধানের 13তম বা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। আবার 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করা হয়। তাহলে আমি একটা রুট ম্যাপ যদি আপনার আঁকায় দিই, তাহলে 1996 সালে চালু, যেটা 2011 সালে বাতিল। চালু হয়েছে 13তম সংশোধনীর মাধ্যমে, আর বাতিল হয়েছে 15তম বা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তাহলে এটা চালু, আর এটা হচ্ছে বাতিল, ঠিক আছে বাতিল। এরপরে আসেন, শেখ হাসিনা সরকার এটা বাতিল করছে। তারপরে যখন 2024 সালে জুলাই বিপ্লব হলো, 5 আগস্ট শেখ হাসিনা পলায়ন করলো, নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো 8 আগস্ট 2024। তখন এই যে বিষয়গুলো শেখ হাসিনা বাতিল করছে সেগুলো আবারও কি করে? হাইকোর্ট রিভিউ করে। হাইকোর্টে রিভিউ করে হাইকোর্ট রায় দিল। তাহলে হাইকোর্ট রায় দিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। হাইকোর্ট রায় দেয়, হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রায় দেয় 17 ডিসেম্বর 2024। কি নিয়ে? ওই পঞ্চদশ সংশোধনীতে যা যা বাতিল করা হয়েছিল সেগুলো সম্পর্কে, যেগুলো যেমন জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ, সেগুলো বাতিল করছে। তারপর 7 মার্চের ভাষণ, এইরকম যে জিনিসগুলো স্বাধীনতার ঘোষণা, শেখ মুজিব কর্তৃক স্বাধীনতার ঘোষণা, এই জিনিসগুলোকে বাতিল করে, অর্থাৎ সংবিধানের আংশিক বাতিল করে, পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে হাইকোর্ট রায় দেয় এই 17 ডিসেম্বর 2024, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা ছিল। এবং আনুষ্ঠানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা পুনর্প্রবর্তন, যেটাকে বলি, বা পুনর্বহাল, হ্যাঁ পুনর্বহাল হয়েছে হচ্ছে 20 নভেম্বর 2025। এইটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বহাল করা হয়েছে, যেটা 11 সালে বাতিল করা হয়েছিল, ওইটা আবার বহাল করা হয়েছে কবে? 20 নভেম্বর 2025। 20 নভেম্বর 2025। এটা হলো চতুর্দশ নির্বাচনে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রয়োগ করা হবে।
করা হবে। অর্থাৎ 2026 সালে নির্বাচন হচ্ছে, পরবর্তী 2029 বা 30 সালে যখন নির্বাচন হবে, সেই নির্বাচন অর্থাৎ চতুর্দশ নির্বাচন বা 14তম নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার তার ভূমিকা পালন করবে। এখন যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের মাধ্যমেই ত্রয়োদশ সংসদ নির্বাচন মানে 13তম সংসদ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তী সংসদের জন্য এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রবর্তন করা হবে। পরবর্তী নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কাজ করবে। ঠিক আছে না? তাহলে 20 নভেম্বরটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমি মোটামুটি কয়েকটা জিনিস আপনাদের পড়ালাম। জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, পোস্টাল ভোট, হ্যাঁ, ভোট সম্পর্কিত আমরা এখানে অনেক কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা আরো কিছু জিনিস আসবে পরে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গেল, আমাদের নির্বাচনও গেল, আমাদের যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সব আমরা দিয়েছি আপনাদের। এখন আমাদের একটু লাগবে একটা জিনিস, সেটা হলো তত্ত্বাবধায়ক এর অধীনে নির্বাচন হয় 4 বার। ঠিক আছে? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় মোট 4 বার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় মোট 4 বার। তাহলে দেশে গণভোট হয়, দেশে গণভোট হয় মোট কতবার বলেন? 3 বার। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন বারবারই আসবে। আর দেশে জরুরি অবস্থা জারি মোট 5 বার। প্রথম 1974, সর্বশেষ 2008। ঠিক আছে? দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে মোট 5 বার। দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে মোট 5 বার। এই জিনিসটা একটু এর সাথে মনে রাখবেন। হ্যাঁ, আমরা আপনাদের মোটামুটি কি কি লাস্ট মুহূর্তে একটু দেখা যায়, যেগুলো আলোচনা করা যায়, আমরা সেগুলো করে দেওয়ার চেষ্টা করতেছি। বেসিকও কিছু আলোচনা করতেছি, সাম্প্রতিক বেসিক বোথ অফ। ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক হেল্প হবে আরো। এরপরে আসেন জাতীয় সংসদ নির্বাচন। এখান থেকে হট টপিকস পড়বেনই আপনারা। এছাড়া দেখেন, বর্তমান ঢাকা বিশ্বের বৃহত্তম মহানগরী হিসেবে বা মেগা সিটি হিসেবে অবস্থান দ্বিতীয়। তাহলে প্রথম কে? জাকার্তা। ঠিক আছে না? প্রথম হচ্ছে জাকার্তা। প্রশাসনিক আমাদের কিছু আরো পরিবর্তন হয়েছে। সম্প্রতি 4টি থানা ঘোষণা করে নিকার। 4টি থানা ঘোষণা করে নিকার। ফলে বর্তমান থানা হচ্ছে 658টি। ঠিক আছে? বর্তমান থানা হচ্ছে 658টি। তবে এখানে আপনাদের হচ্ছে স্থানীয় সরকারের প্রধান স্তর 2 ধরনের আর কি। একটা হচ্ছে গ্রাম ভিত্তিক, এই গ্রাম ভিত্তিকটা আবার 3 ধরনের। আরেকটা হচ্ছে শহর ভিত্তিক আবার 2 ধরনের। এগুলো একটু আমাদের স্থানীয় সরকারটাও জেনে যেতে হবে। হ্যাঁ, স্থানীয় সরকারটাও আমাদের জেনে যেতে হবে। তাহলে গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার মোট 2 ধরনের, গ্রাম ভিত্তিক হচ্ছে 3 ধরনের, আর শহর ভিত্তিক 2 ধরনের। তাহলে হচ্ছে স্থানীয় সরকার মোট হলো 5 ধরনের। ঠিক আছে? প্রধানত 2 ধরনের আর মোট হচ্ছে 5 ধরনের।
এই 5 ধরনের মধ্যে গ্রাম ভিত্তিক 3 ধরনের এবং শহর ভিত্তিক 2 ধরনের। গ্রাম ভিত্তিক হচ্ছে কি কি? ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। আর শহর ভিত্তিক কি? পৌরসভা ও সিটি কর্পোরেশন। পৌরসভা ও সিটি কর্পোরেশন। তাহলে আমরা পৌরসভা ও সিটি কর্পোরেশন, আমরা আপনাদের এখানে একটু কয়েকটা জিনিস দেখাই, এটা যে আপনার কাজে লাগে ইনশাল্লাহ। বাংলাদেশে জেলা পরিষদ, বর্তমানে জেলা পরিষদ আছে 61টি। মনে রাখবেন, বাংলাদেশে জেলা আছে 64টি, বাট জেলা পরিষদ আছে 61টি। বাংলাদেশে জেলা পরিষদ আছে কয়টি? 61টি। এরপরে বাংলাদেশের পৌরসভা আছে 330টি। বাংলাদেশে বর্তমান থানা আছে তাহলে 658টি। বর্তমানে উপজেলা, বাংলাদেশে বর্তমানে উপজেলা আছে হচ্ছে 495টি। বর্তমান সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন আছে 12টি। 13তম সিটি কর্পোরেশন হিসাবে বাংলাদেশের যে সিটি কর্পোরেশনকে ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে বগুড়া সিটি কর্পোরেশনকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসাবে ঘোষণা করা হয়েছে। 13তম সিটি কর্পোরেশন হবে, 13তমটা হবে বগুড়া। আবার আজকে না গতকাল পত্রিকায় দেখলাম জামাতের আমির ডক্টর শরীফুল ইসলাম, উনি আবার যশোরকে সিটি কর্পোরেশন হিসাবে বলছে যে আসলে। তো দেখেন এরকম কত ধরনের মানে অনেক ঘোষণা আসবে, সেগুলো বাদ বর্তমানে কয়টা আছে এটা জানতে হবে। 12টা, 13তমটা বগুড়া একটু পরে নিয়ে এর সাথে। তাহলে এটা হলো প্রশাসনিক আমাদের। বাংলাদেশে বিভাগ কয়টা এটা তো জানেনই, 7টি বিভাগ। ঠিক আছে, এগুলো তো আর লাগে না বিভাগ। জেলা পরিষদ আছে 61টি, পৌরসভা 330, থানা আছে 5। হ্যাঁ, ও সরি, বিভাগ তো 8টি লিখতেছি, 8টি। থানা হচ্ছে 658টি, উপজেলা হচ্ছে 495, সিটি কর্পোরেশন হচ্ছে 12। ওকে, 13তমটা হবে বগুড়াতে। ওকে, বগুড়ার কেউ আছেন? বাংলাদেশের প্রাণ বগুড়া। বগুড়ার মানুষ পড়াশোনা অনেক কম করে মনে হয়। আমি ঢাকাতে যখন আসছি ক্লাস করতে তখন খুব কম পেয়েছি, কারণ বগুড়ার মানুষ অনেক সুখী, কোনো কিছু অভাব নাই। আলু আছে, ধান আছে, অন্যান্য ফসল আছে, মানে প্রচুর, মানে খাবারের অভাবটা কম, এই জন্য চাকরি করতে চাই কম মনে হয়। আমাদের এদিকে ঢাকাতে যদি বগুড়া থেকে রিক্সা চালাতে হয় তাও দেখবেন 2 বিঘা বাড়িতে আলু লাগাই আসছে। আপনারা কি ভুলে গেছেন যে আপনারা যারা মানে সর্বোচ্চ, এই যে এখনো সর্বোচ্চ যারা হচ্ছে, আচ্ছা শফিকুল ইসলাম, হ্যাঁ, বর্তমানে যারা সর্বোচ্চ মেনশন করবেন আপনারা যারা, তো মেনশন করলে কিন্তু সাম্প্রতিক হাই ভোল্টেজ বইটা দিব, আর শেয়ার করলে আমাদের মিহির জিকে ফাইনাল সাজেশনটা পাবেন। এটা কিন্তু অনেক জায়গায় মার্কেটে পাওয়া যায় না, খুব প্রিসিয়াস একটা বই, অনেক কম ছাপানো হয়েছে এবারে, যার কারণে খুব ইম্পর্টেন্ট, অনেকে বারবার চায় বাট পারে না। তো একটু পেয়ে যাবেন ইনশাল্লাহ, আমরা চেষ্টা করব প্রতি ক্লাসে 1-2টা করে বই দিলেও তো অনেক, তবে যার বেশি নিড সে এটা যেন উইন করেন, এটা একটু চেষ্টা করবেন। আচ্ছা, আমরা আরেকটু জিনিস আপনাদের একটু, বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি, বাংলাদেশের প্রধান বিচারপতি হচ্ছে জোবায়ের রহমান চৌধুরী। উনি দেশের 26তম বিচারপতি, যোগদান করেছেন 28 ডিসেম্বর 2025। নির্বাচন কমিশনার বললাম, একটা নাম আছে বিডার বর্তমান প্রধান হচ্ছে আশিক চৌধুরী। আর প্রধান নির্বাচন কমিশনার এইটা তো আপনাদের আমি বলেই দিলাম, এম নাসির উদ্দিন
আর পিএসসিটা নিয়ে একটু পড়বেন, এটাতে আপনার ইম্পর্টেন্ট থাকতে পারে। মুবাশ্শের মনিম স্যার, পিএসসি চেয়ারম্যান, মুবাশ্শের মনিম। ঠিক আছে, মুবাশ্শের মনিম। ঠিক আছে, মুবাশ্শের মনিম। তো এই জায়গাটা একটু বাংলাদেশে কয়েকজন গুরুত্বপূর্ণ পদের প্রধান, এগুলো একটু আপনারা দেখবেন। এবার আসেন আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিলাম, আমি আরো লিখে দিই টপিকস, এর সাথে আপনি ইরানের সংকট প্লাস ইউএসএ, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। 28 ডিসেম্বর ইরানে বিদ্রোহ শুরু হয়, ইরানে বিদ্রোহ শুরু হয় 28 ডিসেম্বর। শুরুর স্থান তেহরান, ইরান। কারণ মুদ্রাস্ফীতি তথা অর্থনৈতিক সংকট। ইরানের হচ্ছে মুদ্রা, যেটা মুদ্রা, ইরানের মুদ্রা এখন হচ্ছে ইরানিয়ান রিয়াল। তবে এদের প্রস্তাবিত মুদ্রা হচ্ছে তুমান। ঠিক আছে, বাট ইরানের মুদ্রা হচ্ছে রিয়াল, ইরানিয়ান রিয়াল। এই যে ইরানের এই বিদ্রোহে ইন্ধন দিচ্ছে রেজা শাহ পাহলভি। ইরানে ইসলামী বিপ্লব হয়, 1979 সালে, এবং ইরানের সর্বশেষ যিনি ক্ষমতায় ছিলেন তার নাম হচ্ছে রেজা শাহ পাহলভি। তার ছেলে এখন এই বিপ্লবটাকে, ইরানি ইসলামী বিপ্লবের একসময় নেতৃত্ব দিয়েছিল রেজা শাহ পাহলভি, তার ছেলে এখন এই যুবকদেরকে উস্কে দিচ্ছে এবং এই আন্দোলনটাকে তীব্রতর করছে। সাথে ইউএসএ ও ইসরায়েলের সমর্থন তো রয়েছেই, যার কারণে ইসরায়েলে বর্তমান ইরানে একটা ব্যাপক সংকট চলতেছে অর্থনৈতিক। এই ইয়াতে আপনারা জানেন কিনা জানি না, $1 সমান 14 লাখ ইরানিয়ান ডলারের মান নেমে গেছে। তো বর্তমানে $1 সমান 14 লাখ ইরানিয়ান রিয়াল। হ্যাঁ, এটা নেমে গেছে। তাহলে $1 দিলে আপনি 14 লাখ যদি ইরানিয়ান রিয়াল দেন তাহলে $1 পাবেন। এত পরিমাণ এখন ওদের দেশে অর্থনৈতিক সংকট বা মুদ্রাস্ফীতি দেখা দিছে, ফলে এই আন্দোলনটা তীব্র থেকে। তবে পশ্চিমা দেশগুলোর এখানে বড় ধরনের একটা ইন্ধন রয়েছে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য। ইরানের বর্তমান বা সুপ্রিম লিডারের নাম হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। সরকার এটা তীব্রভাবে দমন করার চেষ্টা করতেছে। ইরানের সংকটের পরে আপনার এখানে একটা সংকট আমাদের আছে, গ্রিনল্যান্ডের সংকট। এটা একটু আলোচনা করে আমি টপিক বলে দিতেছি, এগুলো একটু আলোচনা করলে সহজ হবে। গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ, গ্রিনল্যান্ড। এক ক্লাস থেকে অনেক কমন পাওয়া যাবে, অনেক, আপনি কল্পনা করতে পারবেন না। ঠিক আছে, বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। এটা গ্রিনল্যান্ড একটা স্বায়ত্তশাসিত
অঞ্চল। গ্রিনল্যান্ডের মালিক, গ্রিনল্যান্ডের মালিক মালিক ডেনমার্ক। গ্রিনল্যান্ডের মালিক হচ্ছে ডেনমার্ক। এই গ্রিনল্যান্ড অবস্থিত উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর ও উত্তর আটলান্টিকের মধ্যবর্তী। উত্তর আটলান্টিকের মধ্যবর্তী। তাহলে গ্রিনল্যান্ড জায়গাটা বিশ্বের বৃহত্তম একটা দ্বীপ গ্রিনল্যান্ড। এটার মালিক হচ্ছে ইউরোপের দেশ ডেনমার্ক, খুবই ইম্পর্টেন্ট, ইউরোপের দেশ ডেনমার্ক। এটার অবস্থান উত্তর মহাসাগর এবং উত্তর আটলান্টিকের মধ্যবর্তী। উত্তর মহাসাগর এবং উত্তর আটলান্টিকের মধ্যবর্তী হচ্ছে গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ডের ভৌগোলিক ভাবে গ্রিনল্যান্ডটা অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশে। বাট রাজনৈতিকভাবে অবস্থিত ইউরোপ মহাদেশে। ইউরোপ মহাদেশে রাজনৈতিকভাবে অবস্থিত ইউরোপ মহাদেশে। এই গ্রিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে, রাজধানী শহরের নাম হচ্ছে নুক। হ্যাঁ, রাজধানী শহরের নাম নুক। এটি বিশ্বের সর্ব উত্তরের রাজধানী শহর। এটি বিশ্বের সর্ব উত্তরের রাজধানী শহরের নাম হচ্ছে এই নুক। গ্রিনল্যান্ডের আদিবাসী বা মূল আদিবাসী জনসংখ্যাকে বলা হয় বা ইনুইট, অথবা এদেরকে বলা হয় এস্কিমো। এস্কিমো বা ইনুইট জাতিগোষ্ঠী বসবাস করে এই গ্রিনল্যান্ডে। ইনুইট বা এস্কিমো জাতিগোষ্ঠী বাস করে এই গ্রিনল্যান্ডে। গ্রিনল্যান্ডের ৮০% বরফ, ফলে জলবায়ু উষ্ণতার ফলে হারিয়ে যেতে পারে দ্বীপটি, এবং বর্তমানে জলবায়ু উষ্ণতার কারণে যে জায়গায় প্রচুর পরিমাণে বরফ গলে যাচ্ছে সেটা হচ্ছে এই গ্রিনল্যান্ড। এটা একবার পরীক্ষা আসছিল, কোথায় জলবায়ু উষ্ণতার কারণে প্রচুর পরিমাণ বরফ গলে যাচ্ছে, সেটা হচ্ছে এই ডেনমার্কে। ডেনমার্ক প্রথম গ্রিনল্যান্ড প্রথম ডেনমার্কের অধীনে আসে 1953 সালে। গ্রিনল্যান্ড স্বায়ত্ত শাসিত হয় 1979 সালে। এই দুটো লাইন একটু ইম্পর্টেন্ট। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে আসছে 1953 সালে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, একটু দেখবেন।
এই ডেনমার্কে গ্রিনল্যান্ডে কিন্তু মার্কিন একটা ইউএস এর একটা সামরিক ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি আছে একটা, পিটুফিক বেস স্পেস। এটা ইউএস এর একটা সামরিক ঘাঁটি যেটা গ্রিনল্যান্ডে অবস্থিত, পিটুফিক বেস স্পেস। এটা ইউএস এর মালিকানাধীন একটি সামরিক ঘাঁটি যা গ্রিনল্যান্ডে অবস্থিত। আপনারা এটা ভালো করে জানেন। এই মানে কি বলছে শফিক তুহিন ভাই, প্রিয় ভাই, সালাম নেবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এগুলো মনে থাকে না, মানে বারবার পড়াই তো, আলোচনা করি, আর্টিকেলগুলো পড়ি, বই লিখি, তখন মনে থাকে আর কি, বা ওইরকম ভাবে চেষ্টা করা হয়। মিশিয়ে দিলাম। আরেকটা জিনিস আসেন, বোর্ড অফ পিস, বোর্ড অফ পিস, এটার প্রতিষ্ঠাতা ডোনাল্ড ট্রাম্প, বর্তমান প্রেসিডেন্ট এই ডোনাল্ড ট্রাম্প, উনি আজীবনের জন্য প্রেসিডেন্ট আর কি, বোর্ড অফ পিস। বোর্ড অফ পিস ঘোষণা করে ট্রাম্প ট্রাম্প 15 জানুয়ারি 2026। ট্রাম্প 15 জানুয়ারি 2026 এটা ঘোষণা করে, আর এই সনদ স্বাক্ষর করে, বোর্ড অফ পিস নিয়ে সনদ স্বাক্ষর করে ট্রাম্প 22 জানুয়ারি 2026 সুইজারল্যান্ডের দাভোসে 56তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এ। তাহলে বোর্ড অফ পিস কোন দেশে স্বাক্ষর করা হয়েছে? সুইজারল্যান্ডের দাভোসে। এখানে কততম সম্মেলন হয়েছে? WEF এর 56তম। WEF এর পুনরূপ কি? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটির সদর দপ্তর কলগেনি, সুইজারল্যান্ড। বাট এর বার্ষিক সম্মেলন হয় প্রতি বছর সুইজারল্যান্ডের দাভোস শহরে। খুবই ইম্পর্টেন্ট, একবার বিসিএস প্রিলিমিনারিতে আসছিল যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের, এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বর্তমান চেয়ারম্যান হচ্ছে ক্লাউস শোয়াব। এই ক্লাউস শোয়াব ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মূলত প্রতি বছর বার্ষিক সম্মেলন হয় কোথায়? সেটা হচ্ছে দাভোস, সুইজারল্যান্ডে। এবছর যেটা হয়েছে 56তম সম্মেলন, এখানে সনদ স্বাক্ষর করছে এই বোর্ড অফ পিস। বোর্ড অফ পিসের মাধ্যমে গাজাকে পুনর্গঠন করবে ট্রাম্প। তাহলে প্রশ্ন এটাও আসতে পারে, গাজাকে পুনর্গঠন করার জন্য ট্রাম্প কি গঠন করে? বোর্ড অফ পিস ফর গাজা। বোর্ড অফ পিস ফর গাজা, এটি ট্রাম্প এই গাজাকে পুনর্গঠন সহ বিশ্বের বিভিন্ন যে অঞ্চলগুলো আছে, যে অঞ্চলগুলো বিভিন্নভাবে শোষিত, সে শান্তির বার্তা দিতে চাইছে। ভণ্ড একটা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সে নিজেই যুদ্ধ লাগাবে, ধ্বংস করবে, তারপরে সেখানে পুনর্গঠন করবে। আগে অস্ত্র বিক্রি করবে, পরে সে ওখানে অস্ত্র বিক্রির টাকা দিয়া সেখানে হেল্প করবে। আসলে ভণ্ড। তাহলে এই যে গাজা পুনর্গঠন করবে, ট্রাম্প এই কথা বলছে এই বোর্ড অফ
পিচের মাধ্যমে। বোর্ড অফ পিচ, এটার বাংলা হলো শান্তি পর্ষদ। এর পুনরূপ কি বলেছি, মানে বাংলা কি বলেন, শান্তি পর্ষদ। কে গঠন করেছে? ট্রাম্প গঠন করেছে। দেখেন সম্প্রতি 9টা দেশ এখানে প্রথমে 8টি দেশ যোগদান করতে চায়, পরবর্তী একটি দেশ মিলে মোট 9টি মুসলিম দেশ, 9টি মুসলিম দেশ এখানে বোর্ড অফ পিচ বা শান্তি পর্ষদে ট্রাম্পে যোগদান করবে। দেশগুলো কি গরিব? কোনগুলো দেশ দেখেন, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, এরকম রাষ্ট্রগুলো এই বোর্ড অফ পিচে, টোটাল 9টি মুসলিম দেশ এই বোর্ড অফ পিচে যুক্ত হওয়ার জন্য তারা কি করেছে, তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। এবং দেখেন এই বোর্ড অফ পিচ বা শান্তি পর্ষদে যোগদান করতে গেলে অর্থের প্রয়োজন বেশি না, 1 বিলিয়ন মার্কিন ডলার অথবা 100 কোটি মার্কিন ডলার। বেশি টাকা না। এই টাকাটা যদি দেয় একটা দেশ, তাহলে এই শান্তি পর্ষদের সদস্য হতে পারবে। দেখেন এত 1 বিলিয়ন টাকা দিয়ে এই মুসলিম দেশগুলো তারা কি করতে চেয়েছে, ট্রাম্পের এই বোর্ড অফ পিচ বা শান্তি পর্ষদে তারা যোগদান করতে চেয়েছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আপনি যে কোনো পরীক্ষাতে একটা প্রশ্ন পেয়ে যেতে পারেন। ভাই এগুলো আমরা এখনো ডিটেলস অনেক জায়গায় দিতে পারিনি। সাম্প্রতিক হাই ভোল্টেজ মিউজিক ফাইনাল সাজেশনে কিছু আছে, আরো ডিটেলস আমরা পরবর্তী হয়তো ফেব্রুয়ারিতে সাম্প্রতিক হাই ভোল্টেজ আসলে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখেন আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করতেছি, এগুলো আপনার বারবারই যেগুলো আসতে পারে সে বিষয়গুলো। তো একটু দেখেন, আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটা দেশ। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটা দেশ, ল্যাতিন দেশ, সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী দেশ, মতবাদে বিশ্বাস করে কিছুটা। সমাজতান্ত্রিক মতবাদ, বাবারে লেখা এত খারাপ লিখতেছে কেন, মতবাদে বিশ্বাসী করে যে দেশটা, তার নাম হচ্ছে ভেনেজুয়েলা। ওপেক এর উদ্যোক্তা, ওপেকের উদ্যোক্তা বা প্রতিষ্ঠাকালীন সদস্য, বিশ্বের শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ, বিশ্বে প্রথম মৃত্যুদণ্ড রহিত করে এই দেশটা বিশ্বের প্রথম মৃত্যুদণ্ড রহিত করে। ঠিক আছে, ও আরেকটা লাইন আছে, দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তাহলে দক্ষিণ আমেরিকা, লাতিন আমেরিকার প্রথম দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে যে দেশ, তার নাম হচ্ছে ভেনেজুয়েলা। ঠিক আছে, কে যেন বই চাইছে, হামিদা ওসমানী, কোন বইটা নেবেন? মিহিরজিকে ফাইনাল সাজেশন নেবেন না সাম্প্রতিক হাই ভোল্টেজ সালতাম, আমি কোনটা হলে খুশি হবেন? দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় এই ভেনেজুয়েলা। এই ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস, রাজধানী। ঠিক আছে, রাজধানীর নাম হচ্ছে কারাকাস। ভাষা
স্প্যানিশ উপনিবেশ ছিল স্পেনের, স্বাধীন হয় 1811 সালে। মুদ্রা বলিভার। তাহলে ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? কারাকাস। ভাষা কি? স্প্যানিশ। কেননা এটা স্পেনের উপনিবেশ ছিল, তাই এর ভাষা হচ্ছে স্প্যানিশ। স্বাধীনতা লাভ করছে স্পেনের থেকে 1811 সালে। মুদ্রা হচ্ছে বলিভার। ভেনেজুয়েলা অর্থ হচ্ছে ক্ষুদ্র ভ্যানিস। ভেনেজুয়েলা অর্থ হচ্ছে ক্ষুদ্র ভ্যানিস। ভেনেজুয়েলা অর্থ হচ্ছে ক্ষুদ্র ভ্যানিস। এবং আপনাদের আরেকটা জিনিস একটু বলি, বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেলস অ্যাঞ্জেল ফলস। ফলস মানে জলপ্রপাত। হ্যাঁ, তাহলে বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম অ্যাঞ্জেল ফলস। এটি অবস্থিত ভেনেজুয়েলাতে। এটিও অবস্থিত ভেনেজুয়েলাতে। সবাই একটু কমেন্ট করেন, এটি অবস্থিত কোথায়? ভেনেজুয়েলাতে। এটি অবস্থিত ভেনেজুয়েলাতে। তাহলে বিশ্বের সবচেয়ে উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেল ফলস। এটি অবস্থিত ভেনেজুয়েলাতে। এখন আসেন সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলাতে কি সমস্যাটা, ভেনেজুয়েলাতে বর্তমানে কি সমস্যাটা রয়েছে। ওকে, এখানে অবস্থিত একটা দেশ ভেনেজুয়েলা, দক্ষিণ আমেরিকা। এটা ভেনেজুয়েলাতে প্রচুর অপরিশোধিত ধিত তেল আছে। ভেনেজুয়েলাতে প্রচুর অপরিশোধিত তেল আছে। সেই তেলটা কত জানেন? 305 বিলিয়ন 305 বিলিয়ন টন তেল আছে ভেনেজুয়েলাতে। এখন এছাড়াও এদের আরো অনেক কিছু আছে, আরো খনিজ সম্পদগুলো আছে। তেল ছাড়াও প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে আরো অনেক কিছু আছে। এখন আপনারা জানেন তেল উৎপাদনে শীর্ষ দেশ ইউএসএ। তেল রপ্তানি আমদানিতে শীর্ষ দেশ চীন। আমদানি সবচেয়ে বেশি করে চীন। তেল রপ্তানি বেশি করে সৌদি। আর এই কারণে এটা দরকার তেল মজুদে শীর্ষ দেশ হচ্ছে ভেনেজুয়েলা। তাহলে তেল মজুদে বিশ্বের শীর্ষ দেশের নাম কি বলেন? ভেনেজুয়েলা। এতে কত তেল আছে? প্রায় 305 বিলিয়ন তেল আছে। ঠিক আছে না? 5 বিলিয়ন ঘনফুট তেল আছে। তাহলে তেল উৎপাদনের শীর্ষ এখন কোন দেশ? ইউএসএ। ইউএসএর তেল নাই, কিন্তু তেল উৎপাদনে তারা বিশ্বের শীর্ষ। কিভাবে? এইরকম ভেনেজুয়েলার মতো যেসব আবাল আছে তাদের কাছ থেকে খায়া তারা নিজেদের পেট ভরায় রাখছে, তাদেরকে রিজার্ভ রাখতে হয়েছে। যার কারণে তারা এত তেলের মালিক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বা পৃথিবীর সবচেয়ে বেশি শিল্প কারখানা আছে ইউএসএ। তাই এই শিল্প কারখানা চালানোর জন্য তেল লাগবে, গ্যাস লাগবে। এই জন্য এরা এগুলোর এই দেশটার প্রেসিডেন্ট ছিল, নাম কি তার? নিকোলাস মাদুরো। সে প্রেসিডেন্ট ছিল। এই ব্যাটারে 3 জানুয়ারি 2026 ঘুমের ভিতরে শেরওয়ানি পরাইয়া তার বউ সহ নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেছে? নিউ ইয়র্কে, ডিটেনশন ক্যাম্পে। এখন সেই দেশে ট্রাম্প তার কি করবে? বিচার করবে। কেন বিচার করবে? দেখেন ট্রাম্প কেন বিচার করবে এইটা একটু দেখি।
দক্ষিণ আমেরিকার দেশগুলো বেশিরভাগই মাদক চোরাচালানের জন্য বিখ্যাত। মাদক চোরাচালান, টেরোরিজম, জলদস্যু, কারণ এদের চারপাশে প্রচুর সমুদ্র, এগুলোর জন্য তারা বিখ্যাত। যেমন পৃথিবীর সবচেয়ে বেশি কোকেন উৎপাদন করে, নাম কি জানেন? কলম্বিয়া। যে বিখ্যাত একটা গান আছে না, ওয়াক্কা ওয়াক্কা সামিনা আমিনা শাকিরা, এর দেশের নাম কিন্তু কলম্বিয়া। হামেস রদ্রিগেস এর বাড়ি হচ্ছে কলম্বিয়া, একজন ফুটবলার। তো এই যে কলম্বিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া, এরকম দক্ষিণ ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, এই দেশগুলোতে প্রচুর মাদক আছে। হ্যাঁ, কোকেন সহ এরা প্রচুর পরিমাণে মাদক, দেখবেন এরাতে গান টান ফুটবল যারা খেলে তারাও 2 ডুব মাইরা দিয়া তারপরে নামে মাঠে। মানে এরা এই পরিমাণ মাদকের সাথে সম্পৃক্ত এই দেশগুলো। তো ট্রাম্প এই একটা ইস্যু নিয়ে এসে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বলল, তুই মাদক চোরাচালান করিস, মাদক চোরাচালান করিস। 2 নম্বর, নার্কো টেররিজম, তুই সন্ত্রাস মদত দেশ, তোর প্রচুর কি আছে, সন্ত্রাস। ঠিক আছে, এই যে মাদক, সন্ত্রাস, তারপরে দেশের, এই দেশ তো আবার সমাজতান্ত্রিক, হ্যাঁ, এই ইস্যুগুলো নেওয়ার কারণে সে তাকে দেশের সাধারণ জনগণকে রক্ষার নামে প্রেসিডেন্টকে সে নিয়ে গেছে নিউ ইয়র্ক। এবং এটার বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তার নাম হচ্ছে দেলসি রদ্রিগেস। দেলসি রদ্রিগেস এই গত শুক্রবারের আগেই পরীক্ষাটা আসছিল, মানে গত সপ্তাহের আগের সপ্তাহে আসছিল। ভেনেজুয়েলার বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নাম হচ্ছে দেলসি রদ্রিগেস। দেলসি রদ্রিগেস। অনেক তথ্য এরকম আছে, এগুলো আপনারা মোটামুটি একটু পড়লেই পারার কথা, একটু দেখবেন এগুলো। আমি লাস্ট মোমেন্টে 50 বিসিএস যারা দিচ্ছেন যে যে বিষয়গুলো একটু দেখবেন আমি বলে দিই। এই যে ইউনেস্কোর স্বীকৃত বিশ্ব ঐতিহ্য, ইউনেস্কোর স্বীকৃত বিশ্ব ঐতিহ্য কিন্তু ভাই 3টা, আর সাংস্কৃতিক বিমূর্ত এটা হচ্ছে 6টি। আগে 5টা ছিল, এখন 6টি। সর্বশেষ টাঙ্গাইলের শাড়ি আর কি। তো সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে মানে 6টি। এরপর হচ্ছে এভারেস্ট বিজয়ী বাংলাদেশে এখন তো মনে হয় 7 জন, এটা ভালো করে পড়বেন। তারপরে আমাদের তো অনেক কিছু আছে, বাংলাদেশ বিভিন্ন পদের প্রধান বললাম, রাইট। অর্থনৈতিক সমীক্ষা, অর্থনৈতিক সমীক্ষা এতে 1 নম্বর আসবে ইনশাল্লাহ। অর্থনৈতিক সমীক্ষার কি আসে, সবচেয়ে বেশি অবদান কোন খাতের, সেবা খাতের, সবচেয়ে বেশি প্রবৃদ্ধি কোন খাতের, সেবা খাতের, আর সবচেয়ে বেশি নিয়োজিত আছে বাংলাদেশে কোন খাতে, সেটা হচ্ছে বর্তমানে কৃষি। এটা একটু আমাদের এখানে মিস্টেক আসছে। সবচেয়ে বেশি অবদান এবং প্রবৃদ্ধি সেবা খাত, হ্যাঁ, আর সবচেয়ে বেশি অবদান আছে মানে বেশি শ্রমশক্তি নিয়োজিত আছে কৃষিতে, কৃষিতে, হ্যাঁ, কৃষি, কৃষি। অর্থনৈতিক সমীক্ষা পড়বেন। তারপরে হলো জিডিপি প্লাস বাজেট, একে দেখবেন শেষ মুহূর্তে। আর কি দেখবেন, এগুলোই দেখতে হবে, আর তো কিছু করার নাই। তারপরে সংস্থার সদস্য প্লাস সম্মেলন, ঠিক আছে, সদস্য প্লাস সম্মেলনগুলো একটু দেখবেন 2026-এ। এর সাথে কপ থেকে একটা প্রশ্ন বারবার আসে, কনফারেন্স অফ দ্য পার্টিস, আয়োজক হচ্ছে ইউএনএফসিসিসি। ইউএনএফসিসিসি 1995 সালে প্রথম আয়োজন করা হয় বার্লিনে। 2025 সালে কপের 30তম সম্মেলন হয়েছে মূলত ব্রাজিলের আমাজোনিয়া বেলেমে, এবং 2031 সালে অনুষ্ঠিত হবে মানে আনাতোলিয়া বা আন্তালিয়া তুরস্ক, এবং 32 সালে হবে, মানে 32তমটা হবে 27 সালে আদ্দিস আবাবা ইথিওপিয়া। এই কপ নিয়ে একটা প্রশ্ন আপনার থাকবে, হ্যাঁ, ইনশাল্লাহ। সংস্থার সদস্য সম্মেলন, তবে কপ সম্মেলন পরিবেশ বিষয়ক জিনিসটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, 1 নাম্বার থাকবে। আর ওই যে
দুইটা ইয়া আছে, প্রোটোকল আছে, একটা কিয়োটো আর একটা হচ্ছে কিয়োটো জাপানের, আর একটা হচ্ছে মন্ট্রিল। এই দুইটা প্রোটোকল পরিবেশের সাথে এখানে পড়বেন ইনশাল্লাহ। এখান থেকে প্রশ্ন একটা থাকবে, হ্যাঁ থাকবে। এটা হচ্ছে সিএফসি হ্রাস, আর এটা হচ্ছে ওজোন স্তর রক্ষা, তাই না? ওজোন স্তর রক্ষা, এইটাই আসে। সিএফসি ওজোন স্তর রক্ষা বা জলবায়ুর উষ্ণতা যেটা হ্রাস, উষ্ণতা হ্রাস, হ্যাঁ বিশ্ব চুক্তি হচ্ছে এই দুইটা। COP30 তো বলেই দিলাম যে COP30 এটা হয়েছে বেলেম, ব্রাজিল। 194টি দেশ অংশগ্রহণ করেছে, হয়েছে 10 থেকে 21 নভেম্বর। এটা নভেম্বর মাসে হয়, হ্যাঁ 10 থেকে 21 নভেম্বর। ওকে, এরপরে আসেন কপ সম্মেলন গেল, সংস্থার অনেক কিছু বললাম। ওসমান হাদি ভাই, শহীদ ওসমান হাদি ভাই, উনি বাংলাদেশের বিভিন্ন ন্যায্য দাবির পক্ষে কথা বলে গেছেন। তো ওনার এই যে হত্যা, ওনার কোন ইনকিলাব এটাও আসতে পারে। ইনকিলাব কোন সমাজ, ইনকিলাব কোন ভাষার শব্দ, ইনকিলাব অর্থ কি? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। এই ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা হয়েছিল 2024 সালের আগস্ট মাসে, মানে 17 আগস্ট না কত আগস্ট, এটা আগস্টে, এটা ভালো করে দেখবেন, হ্যাঁ। তাহলে ওসমান হাদি ভাই। এরপরে আমাদের বেগম খালেদা জিয়া, উনি নাম নিয়ে না আসলে ওনার অনেক অ্যাক্টিভিটিস আছে গুরুত্বপূর্ণ, কারণ কি উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, হ্যাঁ। ওনাকে একটা উপাধি দেওয়া হয়েছে মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা। কিন্তু বেগম খালেদা জিয়া খুব ইম্পর্টেন্ট, কারণ উনি বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ হয়েছে ওনার সময় 1991 সালে দ্বাদশ সংসদ। আমরা দেখলাম একটু আগেই যে ওই যে সংবিধানের তত্ত্বাবধায়ক সাংবিধানিকভাবে আসছে। এরপরে আপনার আরো গুরুত্বপূর্ণ জিনিস উনি চালু করছেন, যেগুলো যেমন আমাকে ভাইভাতে জিজ্ঞেস করছিল, PRSP, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস, হ্যাঁ, বলছিল এ পর্যন্ত বাংলাদেশের কয়টা পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি বললাম স্যার 8টি। সর্বশেষ পরিকল্পনা কবে নেওয়া হয়েছে? আমি বলছিলাম স্যার 2020 থেকে 2025 জুন পর্যন্ত। তো বললো এ পর্যন্ত নেওয়া হয়েছে। প্রথম পরিকল্পনা কবে নেওয়া হয়েছে? আমি বলছি স্যার 1973। তো বললো একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনা ছিল। আমি বলছি স্যার 79-80। এবং বললো যে 1997 সালে পরিকল্পনা নেওয়া হয়েছিল। এরপরে আর পরিকল্পনা পঞ্চবার্ষিকী ছিল না। পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনা আসছে অনেক পরে, যেমন 2011 থেকে 15 থেকে 10 থেকে 15 থেকে 20 এরকম বলে উনি আমাকে বললেন। তাহলে মাঝখানে সময়টা পরে কি ছিল যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল না, তাহলে কি ছিল? আমি তখন এটা বলছিলাম যে আমি প্রথমে বলতে পারিনি, মানে ভুলে গেছিলাম একটু আফসোস। উনি তখন এরকম একটু PRS এরকম কিছু জানেন কিনা, তখন আমি বললাম জি স্যার, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস 2003 সালে মার্চে গ্রহণ করা হয়েছিল। তো তখন আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু ক্ষমতায় ছিল। আমাকে জিয়াউর রহমান নিয়ে উনি একটু নেগেটিভ টাইপের প্রশ্ন করার চেষ্টা করছিলেন, যেহেতু আমার বাড়ি বগুড়া। যেমন ওই যে ইনডেমনিটি অধ্যাদেশ মানে বিষয়, অথবা ওই যে পঞ্চম সংশোধনী, এটাকে তো ফার্স্ট ডিস্ট্রিবিউশন অফ কনস্টিটিউশন বলছিল শেখ হাসিনা সরকার। ওই সময় আমি যখন ভাইবা দিছিলাম এগুলো উল্টাপাল্টা প্রশ্ন করছিল। আচ্ছা, এই যে এই ওনার অনেক অ্যাক্টিভিটিস আছে বুঝছেন, অনেক মূল্যবান। সেগুলো যেমন একটা বলে দিই আপনার, যেটা আসছে পরীক্ষা, যেমন সার্কের প্রথম চেয়ারপারসন, নারী চেয়ারপারসন কে ছিলেন? বেগম খালেদা জিয়া। তারপরে একটা প্রশ্ন আসছিল, ওই যে বাংলাদেশে প্রথম যে ফ্লাইওভার কে উদ্বোধন করেছেন? বেগম খালেদা জিয়া, অথবা 2004 সালে, এটা জানেন কিনা, মহাখালী ফ্লাইওভার, যার দৈর্ঘ্য 1.12 কিলোমিটার। তো এরকম অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে ভালো। এটা বাংলাদেশ একটা দেশ, যখন যে ক্ষমতায় থাকবে ইউজুয়ালি তার কেন্দ্রিক প্রশ্নটা হবে, অথবা যারা সম্ভাবনাময় বা বিভিন্নভাবে আসবে, ইতিহাসের সাথে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে, এগুলো দেয় পলিটিক্যাল ভাবে। শেখ হাসিনার সময় শেখ হাসিনা নিয়ে অনেক প্রশ্ন দিচ্ছে, এখন আগামী 2-4-10 বছরে আর আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে। তো এগুলো একটু সাম্প্রতিক দেখে যাবেন, জুলাই বিপ্লবটা দেখে যাবেন। জুলাই বিপ্লব একটা প্রশ্ন মাস্ট আসবে, হ্যাঁ।
জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লব অন্তর্বর্তীকালীন সরকার যাই হোক, এই জুলাই বিপ্লব নিয়ে একটা প্রশ্ন আপনার বিশেষ প্রিলিমিনারিতে ইনশাল্লাহ আসবে। জুলাই বিপ্লবটা এটা একটু দেখার চেষ্টা করবেন। বাংলাদেশের উন্নয়নমূলক প্রকল্প এই যে এখন খুব আলোচনায় আসছে বাংলাদেশের মনোরেল, ঠিক আছে না, মনোরেল মেট্রো রেল। তো মনোরেল মেট্রো রেল বা জানেন আপনারা যে বাংলাদেশে খুব আলোচনায় আসছে, বিশ্বের প্রথম মনোরেল মেট্রো রেল চালু করছে লন্ডনে চালু হয়েছিল। তাহলে এই জিনিসগুলো আপনার একটু দেখা লাগবে। তারপরে আমরা বাংলাদেশের আন্তর্জাতিক অনেক সাম্প্রতিক অনেক কিছু আমরা বলছি। আর লাস্ট মুহূর্তে যেটা আপনি বাংলাদেশ বিষয় বলে একটু দেখে যাবেন, সংবিধানটা দেখতে পারেন, ঠিক আছে। সংবিধানের সাথে জড়িত ব্যক্তি হচ্ছে 10 জন। এর মধ্যে একমাত্র নারী ছিল কে? বেগম রাজিয়া বানু। সংবিধানের হস্তলেখক ছিল কে? আব্দুর রৌফ। হ্যাঁ, সংবিধান কমিটির প্রধান চেয়ারম্যান রূপকার ডক্টর কামাল হোসেন। এই 2-3 লাইন, অথবা ওই যে সংবিধান রচনার সময় জাতীয় সংসদের মানে গণপরিষদের স্পিকার কে ছিল? শাহ আব্দুল হামিদ। এই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সংবিধান ব্যক্তি। তারিখ, সংবিধানের সাথে জড়িত অনেক তারিখ আছে, তার মধ্যে একটা তারিখ ধরেন 12 অক্টোবর খসড়া সংবিধান উত্থাপন করা হয়, 4 নভেম্বর সংবিধান গৃহীত হয়, 16 ডিসেম্বর 1972 সংবিধান কার্যকর হয়। সংবিধানের অনুচ্ছেদগুলো যদি বলি, তো সংবিধানের মোট ভাগ আছে হচ্ছে 11টি। প্রথম ভাগে প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় ভাগে মৌলিক অধিকার, চতুর্থ হচ্ছে নির্বাহী বিভাগ, পঞ্চম হচ্ছে আইনসভা, ষষ্ঠ হচ্ছে আইনসভা, তারপর ষষ্ঠ হচ্ছে বিচার বিভাগ, সপ্তম হচ্ছে নির্বাচন কমিশন। এই যে 11টা ভাগ আছে, এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আমাদের মনে হয় যে আসার মতো আছে কিন্তু। হ্যাঁ, বাংলাদেশের নাগরিকত্বের কথা বলা আছে 6-2, মূলনীতির কথা বলা আছে কত 8 নম্বরে বলা আছে, শিক্ষার কথা বলা আছে, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তারপরে 22 নম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক, যে 2007 সালে হয়েছিল, এটা সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদ। তারপরে হচ্ছে আপনার 27 নম্বর আইনের দৃষ্টিতে সমতা, 28-2 নারী পুরুষ প্রভৃতির কি বলছে যে সমান অধিকার। হ্যাঁ, এরপরে 29 সরকারি কর্মের সমান অধিকারের কথা বলা আছে, 36 চলাফেরার স্বাধীনতা, 37 সমাবেশের স্বাধীনতা, 38 সংগঠনের স্বাধীনতা, 39 বাক ও চিন্তার স্বাধীনতা, 39 খতে আছে সংবাদপত্রের স্বাধীনতা, 40 আছে হচ্ছে পেশা বা বৃত্তির স্বাধীনতা। এরপরে আমাদের যে এরকম গুরুত্বপূর্ণ জিনিস, যেমন তত্ত্বাবধায়ক সরকার বলছে 58 খ থেকে শুরু করে ও পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়গুলো আছে, স্থানীয় সরকার 59। তারপরে বাংলাদেশের আইনসভা, এই যে জাতীয় সংসদ আইনসভা, এটা 64-তে বলা, কি বলে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে 64-তে, আইনসভা বলা আছে 65। এই জিনিসগুলো সংবিধানের একটু দেখার চেষ্টা করবেন লাস্ট মুহূর্তে। কৃষি ও খনিজ সম্পদ সুন্দরবন, এগুলা দেখলে 3 নাম্বার 4 নাম্বার পাওয়া যায়। হ্যাঁ, 3 নাম্বার লাস্ট মোমেন্টে আপনি যেগুলো দেখতে পারেন, উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী, উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী। দেখেন আপনি বাংলাদেশের কৃষি এবং খনিজ সম্পদ যদি দেখেন, সংবিধান দেখেন, উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী দেখলেন, মুক্তিযুদ্ধটা দেখলেন, মুক্তিযুদ্ধ দেখলে এখনো 1-2 নম্বর আসবে। হ্যাঁ, একবারে ফেলে দেওয়া যাবে না। যেমন মুক্তিযুদ্ধে যদি হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর প্রথম ভাস্কর্য কোনটা? তো প্রথম ভাস্কর্য কোনটা বলেন? মানে জাগ্রত চৌরঙ্গী বিশ্ববিদ্যালয় স্থাপিত মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্যের নাম কি? তার নাম হচ্ছে অপরাজেয় বাংলা। এরপরে আসেন যে মুক্তিযুদ্ধের পর প্রথম উপন্যাসের নাম কি, বা এরকম রাইফেল রুটি আওরাত। মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্রের নাম কি? ওরা 11 জন। মুক্তিযুদ্ধের রিলেটেড মানে ওই যে কনসেপ্ট, যে মার্ক টালি মারা গেল মুক্তিযুদ্ধের, মার্ক কি বলছে, মার্ক টালি। তো মুক্তিযুদ্ধের 25 মার্চের খবর প্রথম বহির্বিশ্ব প্রকাশ করেছে সাইমন ড্রিং ডেইলি টেলিগ্রাফের মাধ্যমে, তাই না? তারপরে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয়েছে কবে? 1 আগস্ট 1971 সালে। কি করছিল? জর্জ হ্যারিসন। কোথায়? নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেন। তারপর জিয়া রহমানের আসতে পারে অবদান মুক্তিযুদ্ধে আছে। উনি কয় নম্বর সেক্টর দায়িত্ব পালন করছেন? 1 নম্বর সেক্টর। উনি মুক্তিযুদ্ধে কোন খেতাবটা পেয়েছে? বীর উত্তম। মুক্তিযুদ্ধের খেতাবগুলো পড়বেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের স্বীকৃতি ভাই। হ্যাঁ, মুক্তিযুদ্ধে যে বাংলাদেশের যে স্বীকৃতি পেয়েছে এটা আসছে। কয়েকদিন আগে একটা পরীক্ষা প্রশ্ন আসছে, জাপান কবে বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে? 1972-এর যে স্বীকৃতি দিচ্ছে আগস্টে, এটা আসছে পরীক্ষা। তো এরকম অনেক প্রশ্নই আপনার এখান থেকে আছে। ইনশাল্লাহ মুক্তিযুদ্ধটা দেখলে
আপনি ভালো করতে পারবেন। এরপরে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, সময় নাই যদিও বা একটু দেখতে পারেন যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কি RMG। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়েছে কবে? ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু হয়েছে 1991 সালে। হ্যাঁ, তারপরে হচ্ছে ভ্যাট দিবস কবে? বর্তমান ভ্যাট দিবস 10 ডিসেম্বর। ভ্যাট দিবস হচ্ছে 10 ডিসেম্বর। এরপরে আসেন বাংলাদেশ আয়কর দিবস, আয়কর। এই যে আয়কর দিবস হচ্ছে 30 নভেম্বর। তাহলে বাংলাদেশ হচ্ছে প্রবাসী দিবস, এই যে প্রবাসী দিবস এর মধ্যে 30 ডিসেম্বর। এরপরে হচ্ছে বাংলাদেশে প্রবাসী সবচেয়ে বেশি কোনটা? সৌদি আরব আছে। বাংলাদেশ রেমিটেন্সে কততম? 8ম। সবচেয়ে বেশি পায় কোন দেশ থেকে? USA। এরপরে বাংলাদেশের অর্থনীতিতে আমাদের আরো যে জিনিসগুলো মনে হয় সবচেয়ে বেশি ঘাটতি আছে চীনের সাথে, ঠিক আছে না? এইগুলো একটু দেখলেন অর্থনীতির বিষয়গুলো। বাংলাদেশে যে পার্টগুলো, আরেকটা পার্ট হচ্ছে আমি নির্বাচন পার্টটা তো আপনাদের আমি দেখালাম। নির্বাচন পার্ট যা দেখিয়েছে তাই থেকে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ এগুলো একটু দেখেন, সময় নাই আমাদের এগুলো দেখলেই হবে। আর ইন্টারন্যাশনাল ও যে সংস্থার সদর দপ্তরগুলো দেখেন, সংস্থার সদর দপ্তর আমি এর আগে একবার শিখিয়েছিলাম জব মেডিসিনে। ডাব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, এদের বেশিরভাগই সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। তারপর হচ্ছে আংটার, UNHCR, জাতিসংঘ মানবাধিকার কমিশন, এদের সদর দপ্তর কোথায় আছে? জেনেভাতে, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে এখান থেকে কিন্তু সংস্থার সদর দপ্তরগুলো পড়বেন। জাতিসংঘ পড়বেন, হ্যাঁ, জাতিসংঘ SDG পড়েন। শান্তিরক্ষা মিশন, বর্তমান জাতিসংঘের শান্তিরক্ষা মিশন যে আছে, এই যে কিছুদিন আগে বাংলাদেশের 6 জন ইয়াতে মারা গেল সুদানে। কোথায় মারা গেল? সুদানে মারা গেল। বাংলাদেশ শান্তিরক্ষী মিশন প্রথম পাঠাইছে কবে? 1988 সাল। নাম কি ছিল? ইউনিমোগ। হ্যাঁ, একটা প্রশ্ন আপনার শান্তিরক্ষী মিশন থেকে আসেই, মানে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী মিশনের নাম কি? ইউনাইটেড নেশনস ট্রাস্ট সুপারভিশন অর্গানাইজেশন। এটা হচ্ছে প্রথম মিশনের নাম, ফিলিস্তিনে ছিল। এ পর্যন্ত বাংলাদেশ কয়টা মিশনে যোগদান করছে? 43টি দেশের 63টি মিশন সম্পন্ন করেছে। কর্মরত আছে বর্তমানে 9টি প্লাস দেশে বাংলাদেশ এখন আছে। সবচেয়ে বেশি সৈন্য বাংলাদেশের আছে যে মিশনে, কঙ্গোতে। হ্যাঁ, তারপর জাতিসংঘের শান্তিরক্ষী মিশন নোবেল পুরস্কার পাইছে কত সালে? 1988 সালে, যে বছর বাংলাদেশ যোগদান করছিল ইরান মিশনে। শান্তিরক্ষী মিশন থেকে একটা প্রশ্ন, শান্তিরক্ষী দিবস কত তারিখ? দিবস 29 মে। শান্তিরক্ষী দিবস, জাতিসংঘের শান্তিরক্ষী দিবস কত তারিখ? 29 মে। তারপরে এই যে জাতিসংঘে যা এই পর্যন্ত বাংলাদেশে শহীদ হয়েছে কয়জন? 174 জন শহীদ হয়েছে। সর্বশেষ সুদানে শহীদ হয়েছে, তাই না? তাহলে এই যে শান্তিরক্ষী মিশনে যারা শহীদ হয় তাদের পদক দেওয়া হয়, দ্যাগ হ্যামার সোল পদক। দ্যাগ হ্যামার সোল পদক। এরকম প্রশ্ন, অসংখ্য প্রশ্ন আপনার থাকতে পারে। হ্যাঁ, দ্যাগ হ্যামার সোল পদক, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনটা আপনি দেখবেন। আর আমি আপনাদের এখানে আরেকটা জিনিস বলবো, এই মুহূর্তে আপনি দেখা গেলেই 1-2 নাম্বার কমন পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে সংস্থা গেল, পরিবেশ বিষয়ক চুক্তি প্রোটোকল সংস্থা। বিশেষত এটাই আসবে যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বের হয়ে যাবে কয় তারিখ জানেন? এই যে 27 তারিখ মনে হয়, আজকেই প্যারিস 27 ফেব্রুয়ারি 2026 সালে প্যারিস চুক্তি থেকে, এ যাবৎকালে জলবায়ু বিষয়ক সর্বোচ্চ চুক্তি প্যারিস জলবায়ু চুক্তি, এটাতে যুক্তরাষ্ট্র বের হয়ে গেল, আজকেই বের হয়ে গেল। তো এই জিনিসগুলো প্যারিস সার্বজনীন প্যারিস চুক্তি, যেটা জলবায়ু বিষয়ক 2015 সালে হয়েছিল, 16 সালে কার্যকর। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর যে P5+1 দেখেন, এটা একটা প্রশ্ন আসছিল, P5+1 কয়টা দেশ এখানে আছে? সবাই উত্তর দিবে যে এখানে 6টা দেশ আছে, 5 আর 6 না। P5 মানে জাতিসংঘের স্থায়ী সদস্য 5টা, 1 মানে হলো জার্মানি তার স্থায়ী সদস্য নয়, তাহলে 6টা, ভার্সেস ইরান। তাহলে এখানে 6টা আছে এই চুক্তিতে, হচ্ছে এদিকে আর একটা ইরান, 7টা দেশ। তাহলে P5+1 এ কিন্তু 6টা দেশ নেই, আছে 7টি। তো এগুলো আপনি একটু দেখবেন। লাস্ট মোমেন্টে আর একটা জিনিস আমি বলেছি, একটু দিবস দেখবেন, দিবস, উক্তি আর হচ্ছে গ্রন্থ, সভ্যতা। এইগুলো দেখলেই আপনি মোটামুটি 25-এর মধ্যে 15+ নাম্বার ইনশাল্লাহ আপনি আন্তর্জাতিক পাবেন। দিবস
গুরুত্বপূর্ণ দিবস আছে না, 5 জুন কি দিবস, ফিলিস্তিন দিবস কত তারিখ, ফিলিস্তিনি দিবস খুবই ইম্পর্টেন্ট। ফিলিস্তিন দিবস পালন করে জাতিসংঘ কত, ফিলিস্তিনি সংহতি দিবস। এরপরে ধরেন আপনার ওই যে কি বলে যে ধূমপান বিরোধ দিবস মানে প্রতিরোধ দিবস কত তারিখ, পরিবেশ দিবস কত তারিখ, জনসংখ্যা দিবস, সাক্ষরতা দিবস, জাতিসংঘ দিবস, তারপরে হলো শিক্ষক দিবস। তাই যে একটা জিনিস আমার মনে হয় এখান থেকে প্রশ্ন এবারও আসবে, এই যে গুম সনদ, গুম সনদ, আমি আবারও বলতেছি গুম দিবস কয় তারিখ, 30 আগস্ট। বাংলাদেশ গুম সনদে স্বাক্ষর করছিল 29 আগস্ট 2024-এ, কততম দেশ হিসেবে, 76তম দেশ হিসেবে। এই যে গুম সনদ বর্তমান কত তারিখে গুম সনদ, 30 আগস্ট। পরীক্ষা ইনশাল্লাহ খুবই ইম্পর্টেন্ট আসবে, ঠিক আছে। অনেক তথ্য দেওয়ার চেষ্টা করছে, অনেক। এই যে গুম সনদটা অনেক ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় এটা আপনার পরীক্ষা দিয়েই দিবে। হ্যাঁ, তো এই যে আশা করি সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক যা আপনাকে আলোচনা করেছি, যারা ক্লাসটা করেছেন তারা অনেক বেনিফিট হয়েছেন ইনশাল্লাহ। এবং অনেক কিছু দেখেন এই দেড় ঘন্টা 2 ঘন্টায় সারা পৃথিবী আপনার চোখের সামনে তুলে ধরছি। শুরুতে একটা কথা বলছিলাম, যদি মানে একটা বন্ধুর চেয়ে একটা মানে কি বলে 100টা বন্ধুর চেয়ে একটা বই গুরুত্বপূর্ণ, বাট একজন ইনফরমেটিভ বা একজন ভালো বন্ধু থাকলে এটা 100টা লাইব্রেরি থেকে গুরুত্বপূর্ণ। যেমন আমাদের এই যে নাসির স্যার আছেন, বাংলার জাহাজ, আপনি বাংলার কি লাগবে, লাইব্রেরি লাগবে না, জীবন্ত একটা লাইব্রেরি, তাই না? তো ওই যে স্যার যেটা কি বলে জীবন্ত জীবাশ্ম কি বলে, রাজ কাকড়া নাকি, আমাদের সঙ্গে পিলি দেখলে আসতো বারবার। তো আমাদের হচ্ছে স্যার হচ্ছে জীবন্ত সাধারণ জ্ঞানের রেগুলার। এবার রাজ কাকড়া কই খাওয়া শুরু করবে, ফেরাই করে খাইবে একেবারে ডাইরেক্ট। না, রাজ কাকড়া আবার ওই যে বিষাক্ত লাল হয়, ওটা খাই কম, ফেরাই করে খাইলে আগুন এসে পুড়ে খাইবো মেহেরা। আমি চেষ্টা করছি আপনাদের অনেক কিছু শেখার। প্রতি মঙ্গলবার ইনশাল্লাহ আমি রাত করে সাধারণ জ্ঞানের এই ক্লাসগুলো আপনাদের সাথে থাকবো, জব মেডিসিনের সাথে আমাদের ক্লাসগুলোতে থাকবেন। আর তাই কে কে হইছে একটু আচ্ছা, আজকে এই মিহির স্যারের পাইছে কে, তাহলে শেয়ার না, শেয়ার ইয়াসির আরাফাত। আগে আমাদের ইয়াসির আরাফাত সর্বোচ্চ শেয়ারকারী, আমাদের ইয়াসির আরাফাত এবং তাহমিনা আক্তার কণা, তিনি পেয়েছেন সর্বোচ্চ মেনশনকারী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ও আল্লাহ সবার ভালো করুক, আপনাদের দিয়ে শুরু করুক, আল্লাহ সবাইরে প্রিলিতে টিকার সুযোগ দিক, আপনাদের দিয়ে শুরু হোক, আমিন আমিন। আচ্ছা, এখন আমি বলি যে এই মিহির স্যারের বই দুইটা কারা কারা পেলেন। সর্বোচ্চ শেয়ারকারী ইয়াসির আরাফাত, ঠিক আছে। ইয়াসির আরাফাত তিনি কিন্তু বিশ্বের ইতিহাসে একজন স্বনামধন্য বিখ্যাত রাজনীতিবিদ, ফিলিস্তিন আন্দোলনের সংগ্রামী নেতা। সুতরাং সেই ইয়াসির আরাফাত পেয়েছেন সর্বোচ্চ শেয়ারকারী, এবং সর্বোচ্চ মেনশনকারী পেয়েছেন তাহমিনা আক্তার কণা। এরা তো অল টাইম পায়। এই তাহমিনা আক্তার কণা এতগুলা বই নিয়েও কাকে দেয়? বয়ফ্রেন্ডকে সব গিফট করে দেয় মনে হয়। হ্যাঁ, এতগুলা বই তুমি কাকে দাও? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ওকে। যাই হোক, আজকে ক্লাসটা আসলে অনেক গুরুত্বপূর্ণ ছিল। যারা আমরা 30 তারিখ বিসিএস পরীক্ষা দেবো, সামনে যারা প্রধান শিক্ষক পরীক্ষা দিব, সবার জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে দেখবেন যে 31 তারিখ যে আপনারা সম্মানিত ব্যাংক নিয়োগ পরীক্ষা দেবেন, সেখান থেকেও কিন্তু কমন পড়বে। আসল কথা, জিকে মানে ভিন্ন ধর্মী জিকে ক্লাস অনেক মজাদার জিনিস, এবং এই মজাদার বিষয়গুলো যদি আপনি জ্ঞানের ভিতর, মাথার ভিতর, মস্তিষ্কে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাকে সবাই ভাববে অনেক ব্রিলিয়ান্ট মেয়েটা, ছেলেটা অনেক ব্রিলিয়ান্ট। কিন্তু আপনি দেখেন ইংরেজি বললেও মানুষ বলে ভালো, কিন্তু জিকে নলেজটা লাগলে আপনার গ্রামগঞ্জের মানুষ সবাই বলে যে না, এর অনেক জ্ঞান আছে, বিশ্বের সম্পর্কে অনেক ধারণা রাখে, বাংলাদেশ সম্পর্কে অনেক ধারণা রাখে, আনাচে কানাচে সব কিছু সম্পর্কে। সুতরাং জিকে মানে ভিন্ন কিছু, ভিন্ন ধর্মী অনেক স্মার্ট একটা সাবজেক্ট জিকে। তাই ক্লাসটা সবাইকে অনেক সুন্দর লাগলো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সবাইকে দাওয়াত দিলাম 51তম বিসিএস ফাউন্ডেশন কোর্সে ভর্তির জন্য। যারা আমাদের 51তম বিসিএস ফাউন্ডেশন কোর্সে ভর্তি হবেন, 51তম বিসিএস ফাউন্ডেশন ব্যাচ এবারে শুরু করে দেন, একদম নতুন ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, সম্পূর্ণ নতুন সিলেবাসে রাখলেন, নতুন লেকচার শিট পাবেন একদম, এবং একদম মাত্র 4000 টাকা দিয়ে একদম 10টা সাবজেক্টে 5টা ঝাঁকানাকা বই সহ একদম ফ্রি। অনলাইনে ভর্তি হবেন মাত্র 4000 টাকার। আমাদের অফলাইনে ভর্তির জন্য অবশ্যই যোগাযোগ করেন মিরপুর 10 ফলপট্টি সামাদ ম্যানশন 4র্থ তলা, এবং বাংলাদেশের অন্যান্য শাখাগুলোতেও আপনি সরাসরি গিয়ে
51তম বিসিএস এ ভর্তি হতে পারবেন আমাদের সকল শাখায়। ওকে, আমাদের শাখা আছে দেখবেন পটুয়াখালী আছে, বরিশাল আছে, এই যে শাখাগুলো আছে আমাদের সিলেট আছে, হবিগঞ্জ আছে, মৌলভীবাজার আছে, তারপর আমাদের যে শাখা আছে আমাদের ডেমরাতে, আমাদের ঢাকা ডেমরাতে একটা শাখা আছে, এবার এদিকে আছে রংপুর আছে, দিনাজপুর আছে, বগুড়া আছে, টাঙ্গাইল আছে, জামালপুর আছে, শেরপুর আছে, এই সমস্ত শাখায় গিয়েও আপনি চাইলে সরাসরি গিয়ে ভর্তি হতে পারবেন। মাত্র 4,000 টাকা। আমাদের হটলাইন নাম্বারটা 0190151951, এরকম 0203 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলেই আপনি ভর্তির সুযোগ পাবেন। ওকে স্যার, বুঝলাম না পাওয়ার কথা কার আর হলো কার? নাসির স্যার বই একটা লাগবে, আমার বই লাগবে সর্বোচ্চ শেয়ারকারী না। আর ক্যারিয়ার প্লাস বাংলা বইটা নতুন এডিশন আসতেছে আমাদের 30 তারিখ পরীক্ষার পরই ঝাঁকানাকা হবে এবার ক্যারিয়ার প্লাস বাংলা বই। স্যার ইতিহাস সাবজেক্টিভ কোর্সের ক্লাস নেন না কেন? আমি ক্লাস নেব না, এটা ইতিহাস সাবজেক্টিভ ক্লাস ইতিহাসের স্যাররাই নেবে, বুঝছেন? এটা আমি নিব না, আমি বাংলা টিচার, আমি বাংলাই নিব। তা যাই হোক, এইগুলা আর আপনারা যারা অন্যান্য কোর্সে যারা ভর্তির জন্য থাকবেন তাও এইসব হটলাইন নাম্বারে কল দিলেই আপনি ভর্তি হতে পারবেন। তাহলে আপনারা প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 তমকের জব বলেন, জব মেডিসিন সকল জবের কোচিং এখানে। সুতরাং যারা বিশেষ কোর্সে ভর্তি হবেন, 51তম ফাউন্ডেশন ব্যাচ যাদের একটা প্রধান টার্গেট রাখতেছেন তাদেরকে বলবো, যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছেন তারা এই 51তম বিশেষ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হন মাত্র 4,000 টাকা দিয়ে। এটাই হলো একমাত্র কম টাকা, এবং এই টাকার ভিতরে আপনি লেকচার শিট সব কিছুই পেয়ে যাবেন। ওকে ওকে। আর ইয়াসির আরাফাত, আপনি ইয়াসির আরাফাত এবং তাহমিন আক্তার কনা, আপনারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনারা আমাদের বই দুটা আপনারা সুন্দরবন কুরিয়ারে আপনাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, ডেমরা শাখাটা ডেমরাতেই, ডেমরা শাখা ডেমরা দারুন নাজাদের পাশেই, একদম দারুন নাজাদের পাশেই আমাদের ডেমরা শাখা, দারুন নাজাদের পাশে আমাদের ডেমরা শাখাটা। ওকে, এনটিআরসির ক্লাস কি হচ্ছে না? সব ক্লাস আছে, এনটিআরসি ক্লাস আমি কিছুক্ষণ আগেও নিয়ে আসছি। এই পাশে ক্লাস দিতেছে আমাদের মানুষ স্যার, আমি এনটিআরসির ক্লাস আছি, বুঝছেন? আপনারা কে কোন জায়গা থেকে কোথা থেকে কি কমেন্ট করে আল্লাহ ছাড়া কেউ জানা। আমি এতক্ষণ এনটিআরসির ক্লাস নিছি, ঠিক আছে, এক স্টুডিওতে, আর এই স্টুডিওতে ছিল বিসিএস এর ক্লাস। ওকে, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ আগামীকালের ক্লাসে। আগামীকাল ক্লাসে আবার দৈনন্দিন বিজ্ঞান নিয়ে আমাদের সেই একদম রাত 9টায় আপনাদের সাথে আবার দেখা হবে 50তম বিসিএস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।